আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যারা লাইভে যোগ দিয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। যারা লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। গহর আজিজ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অপটিমিস্টিক মঞ্জুর ভাই লিখেছেন কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরতি দে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লেকচার দেলোয়ার হোসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা পে স্কেল পাবো কিনা জানি না, তবে একজন মালিক ভাইকে পেয়েছি, অনেক ধন্যবাদ। আঞ্জু আরা আক্তার আলহামদুলিল্লাহ ভাই ভালো। শামিদুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? চট্টগ্রাম থেকে আপনার লাইভ দেখছি, অনেক ধন্যবাদ। শাওন রয় পে স্কেল এই সরকার কি দিবে? দেখা যাক এই সরকার আর কতদিন আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে। মুখলিসুর রহমান সিরাজুল ইসলাম আসসালামু আলাইকুম ভাইজান, আমি 31 তারিখ পে কমিশনের সভা হবে, এ ব্যাপারে কি বলুন? মফিজুল ইসলাম কেমন আছেন? এমপি রিফান এসব অনশন টনশন দিয়ে কাজ হবে না, কোনো ধরনের ডাইরেক্ট অ্যাকশন থাকলে বলেন, সেগুলো পালন করব। আসলে পে স্কেলটা তো আর আমার একার না, আপনাদেরও। তো আপনাদের যেটা ভালো মন চায় সেটাই আপনারা করতে পারেন। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতীকী অনশন পালন করতে বলেছে। এখন আপনারা প্রতীকী অনশন পালন করবেন না আপনাদের অফিসে তালা ঝুলিয়ে বন্ধ করে দিবেন, সেটা আপনাদের ব্যাপার, কারণ অধিকারটা তো আপনাদেরও, তাই না? পে স্কেলটা তো আর আমার একার না, আপনাদের সবার জন্য। তাই আপনারা যা খুশি তাই করতে পারেন আপনার দাবি আদায়ের জন্য। আপনাদের যা খুশি তাই আপনারা করবেন, এখানে আমাদের আসলে বলার কিছু নাই। সুতরাং এখানে নির্দিষ্ট এরকম কেউ নাই যে তারা যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। আপনার যা খুশি তাই আপনি করতে পারেন, তবে আপনি যেটা করবেন সেটাতে যেন অন্যদেরও সমর্থন থাকে, তাই না? আপনি একা তো আর করতে পারবেন না, সবাইকে মিলে সেটা করতে হবে। আর আপনারা যারা আছেন বিভিন্ন জেলা উপজেলায়, সবাই আগামী এই 2 তারিখ আপনারা অনশন কর্মসূচি পালন করবেন। আপনারা চাইলে সেটা অফিস খোলার দিনও আপনারা করতে পারেন, যদি আপনাদের সাহস থাকে এবং আপনাদের যদি কোনো প্রবলেম মনে না করেন, তাহলে আপনারা যে কোনো সময় এটা করতে পারেন, কারণ দাবিটা তো আপনার। এখন আপনি কিভাবে সেটা আদায় করবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা একটা নিয়মের মধ্যে থেকেই আমাদের এই কাজগুলি করতে হবে। আমরা চাইলেই আপনারা যেভাবে একটা কমেন্টস করতে পারেন, আমরা এটা পারি না, কারণ আমরা একটা কথা বললে সেটা প্রশাসনের অনেকের কাছে যায়, অনেকেই সেই কথাগুলি শোনে। সুতরাং আমরা এরকম কোনো কিছু বলতে পারি না। এখন আপনারা অনেক কিছুই বলতে পারেন, করতে পারেন, যেটা আপনারা বলেনও না, করেনও না, নেতাদের দিকেই তাকিয়ে থাকেন। তো নেতারা যে কর্মসূচি দেয় সেটা নিয়ে আবার আপনারা প্রশ্ন করেন। এখন নেতারা যারা যারা নেতা আছে তারাও সরকারি চাকরি করে, আর আপনারা যারা কর্মসূচি পালন করেন আপনারাও সরকারি চাকরি করেন। আমি কিন্তু একটা কথা বলি যে দেখেন, পে স্কেল হচ্ছে না বা দিচ্ছে না, তারপরেও কিন্তু আমরা মাস শেষে বেতনটা পাচ্ছি, তাই না? কম হোক বেশি হোক, বেতন তো আমরা পাচ্ছি। তো আপনি এমন কিছু কাজ করলেন যে কারণে আপনি বেতনটা আর পাচ্ছেন না, কিন্তু পে স্কেল তখন হয়ে গেল, তখন সবাই পে স্কেলের সুবিধা ভোগ করবে, আর আপনি চাকরিটা না থাকার কারণে আপনি পেলেন না। ঠিক আছে না? আমি কি বুঝাইতে চাইছি আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে কমেন্টস করেন। জিহাদ হোসেন ভাই লিখেছেন, আমরা যে কতটা কষ্টে আছি কাউরে বুঝাইতে পারছি না। এটা সবার কথা ভাই।
ভয়েস অফ গভর্নমেন্টস ড্রাইভার্স এর অ্যাডমিন শিমুল ভাইকে অ্যাড দিয়েছি, এখনো শুধু এডিং দেখাচ্ছে, কানেকশনটা হচ্ছে না। আসাদুল ইসলাম লিখেছেন এগুলি নাটক। আপনি নাটক বলছেন, আমরা তো সিনেমা বলতেছি। তাহলে আপনি কম বললেন না, আর একটু বাড়িয়ে বলতে হবে, বেশি বেশি করে বলতে হবে। নাটক, সিনেমা, সিনেমার গান, ছায়াছবির গান, অনেক কিছু মিলিয়ে বলবেন। নাটক, তারা যদি নাটক করে তাহলে আমাদের কি করার আছে বলেন তো? আমরা আসলে কি করতে পারি? আমাদের কি করার আছে আপনারা একটু বলবেন। আমরা আসলে কি করতে পারি? আমাদের কতটুকু করার ক্ষমতা আছে? আমরা যাই করি তার আগে চিন্তা করতে হবে, যেটাই করব সেটা করার পর আমি ঠিক থাকবো কিনা, আপনি ঠিক থাকবেন কিনা, ঠিক থাকতে পারবেন কিনা। কেননা বাংলাদেশে দেবার বেলায় নেই, নেবার বেলায় কিন্তু 16 আনা। ঠিক আছে, আমি আপনাকে আপনার ইনভাইটও তো আমি একসেপ্ট করছি, কিন্তু ওই যে শুধু এডিং দেখাচ্ছে, মানে সবাইকেই সবসময় এটাই দেখায়, এডিং দেখায়। এই জন্য মাঝে মধ্যে মন চায় মোবাইলটা আছাড় মারি। আপনাদের কথাই আমাদের কথা, বসে বসে অনেক কিছু বলা সম্ভব, বাস্তবায়ন অনেক কঠিন। গহর আজিজ ভাই লিখেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাই না? আপনারা মুখে অনেক কিছুই বলতে পারেন, ডাইরেক্ট কর্মবিরতিতে যাওয়া উচিত। রেজাউল হক, রেজাউল হক কোথা থেকে লিখেছেন একটু জানান, কোন অফিসে আছেন এবং আপনার অফিসে কতজন আছে, একটু কমেন্টস করে জানান। আচ্ছা, আহ আপনার আগের কথা এখনকার কথা তো ঠিক না। আপনি কি খেয়েছেন? আমি একটু আগে আমার ওয়াইফ চিপস ভাজছে, ওইটা খেয়েছি। আর তার আগে চা দিছিল, চাটা খেয়েছি। তার আগে পেঁজু, পেঁজু দিছিল, পেঁজু খেয়েছি। এই এটুকুই খাইলাম, আর অন্য কিছু খাই নাই। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে আমি সরকারের বিরুদ্ধে গালিগালাজ করব, সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, এরকম কিছু কথা বলবো এমনটা আশা করেন? সেটা আপনারা বলেন, সমস্যা কি? আমাকে একাই কেন বলতে হবে? আপনারা বলতে পারেন না? আল্লাহ আপনার একটা মুখ দিয়েছে না জন্মের সময়, এই যে মুখ দিয়েছেন একটা আল্লাহ আপনাদেরকে, ওইটা দিয়ে যারা উস্কানিমূলক কথা বলেন, আপনারা অনেক কিছু করে দেখাইতে পারেন না? আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? আমরা যেমন কর্মচারী, আপনিও তেমন কর্মচারী। তো আপনি কেন পারেন না? আমাদের কি কেন সবকিছু করতে হবে? কর্মবিরতিতে যেতে হবে, এছাড়া উপায় নেই। কর্মবিরতি কেউ পালন করবে না, কর্মবিরতি কেউ পালন করবে না, আপনি নিজেই তো করবেন না। আমাদেরকে এই মুহূর্তে যারা বলেন কর্মবিরতি পালন ছাড়া হবে না, কঠিন ভাষায় কথা বলতে হবে, তো এই কথাগুলি তো আপনারাও বলতে পারেন। আমি এই যে লাইভ করি, এই লাইভ নিয়ে অনেকের সমস্যা, তো আমি লাইভ করি, আপনারা কেন লাইভ করতে পারেন না? আপনি আমার লাইভে এসে কথা বলতে পারতেছেন, আপনি আমার লাইভে এসে আমাকে উস্কাচ্ছেন, আমি যেন অনেক কিছু বলি। তো এটা নিয়ে আপনারা আপনারা কেন লাইভ করেন না? আপনারা কেন লাইভ করেন না? আপনারা করতে পারেন না? নাকি ফেসবুক খালি এটা আমাকে একাই লাইসেন্স দিছে, আপনারা পারেন না? আপনারাও করেন। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স লিখেছেন, পে কমিশন ও গেজেট একটু যুক্তির জায়গা থেকে ভাবা দরকার। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি, দীর্ঘদিনের ন্যায্য দাবি নিয়ে আমাদের সবাই একমত, কিন্তু দাবির কৌশল, সময় ও উপযোগিতা নিয়েও বাস্তবায়নে ভাবা জরুরি। পে কমিশনের সুপারিশ এখনো জমা হয়নি, এটা একটি বাস্তব সত্য কথা। এই অবস্থায় জরুরি সরাসরি গেজেট দাবি করা প্রশাসনিক ও আইন প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স যুক্তিযুক্ত ও কার্যকর দাবি হতে পারত। প্রথমে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ডেট ঘোষণা করা, এরপর সুপারিশ প্রকাশ এবং শেষে বাস্তবায়নের রোডম্যাপে গেজেট। ডেট ও টাইমলাইন চাইলে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা যায়। আন্দোলনের নৈতিক শক্তি ও জনসমর্থন বাড়ে, দাবি বাস্তবায়নের পথ ও স্পষ্ট হয়।
আমরা আবেগ নয়, যুক্তি ও কৌশল দিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই, কারণ শক্ত দাবি মানেই শক্ত কণ্ঠ নয়, শক্ত যুক্তি ও সবচাইতে বড় শক্তি। অনেক সুন্দর, অনেক বড় একটা কমেন্টস করেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আসলে পে স্কেল নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সকল শীর্ষ নেতা যারা কর্মসূচি ঘোষণা করে, তারা আসলে অনেক কিছুই চিন্তা করে। আমরা যেটা চিন্তা করি তারা তার চাইতে আরো অনেক বেশি কিছু চিন্তা করে। এ কারণেই তারা আমাদের চাইতে মহাজ্ঞানী। আর আমরা যদি মহাজ্ঞানী হতাম তাহলে হয়তো আমরাই কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু আমার কথা কি জানেন, পে স্কেল তো শুধু কর্ম নেতাদের জন্য নয়, পে স্কেল তো আমাদের সকলের জন্য। তো আমরা যারা সবাই ফেসবুকে লিখতে পারি, দেখতে পারি, গাইতে পারি, চলতে পারি, সবারই একটা ফেসবুক যেহেতু আইডি আছে, তো আমরা সবাই কিন্তু যার যার অফিসে, যার যার অফিসে আমরা সবাই কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন করতে পারি। প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা কথা বলতে পারেন, আপনারা আপনাদের মোতাবেক করে। এখন নেতারা যেটা বলছে সেটা আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা নিজ থেকেও সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা নিজ থেকেও অনেক কিছু করতে পারেন, কিন্তু করেন না। আপনারা তাকিয়ে থাকেন নেতাদের আশায়। আপনি কি ভিডিও করে আয় করেন নাকি ভাই? না, ভিডিও না করলে, আয় না করলে আমি খামু কি? আমি তো চুরি করি না। আর আমরা তো অন্য কোনো ব্যবসা নাই, জুতার ব্যবসা, তারপরে মনে করেন এই মুরগির ব্যবসা, গরু চোরের ব্যবসা, বা সুদ ঘুষ, অফিসে ঘুষ খাওয়া, চুরি করা, এগুলি তো আমরা করি না। আমরা তো সৎভাবে জীবনযাপন করি। এখন যদি ভিডিও বানিয়ে আয় করি, তাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন, হেলে আর ভিডিও বানাবো না, মোবাইলই চালামো না, না গেলে ফেসবুকে বেচছিলাম, ফেসবুকই দরকার হয় বেচা দিব, কোনো সমস্যা নাই। পে স্কেল দিলে আপনারা ঘরে পয়সা যদি পান, আমিও ঘরে পয়সা পাবো, নো ম্যাটার। ঠিক আছে? আপনারা কেন্দ্রীয় নেতা যারা আছেন, সকলের মুখ পানে আমরা সকল চাকরিজীবীরা চেয়ে আছি। একটা তামাশা তৈরি হয়ে গেছে। কি লেখছে মালিক ভাই? পে স্কেলের কথা ভুলে যান, পে স্কেল একটা তামাশা হয়ে গেছে। এখন ভুলে তো যাওয়া যায়, এটা আসলে কোনো ব্যাপার না। পে স্কেল নিয়ে আসলে এখন কথা বলার মন মানসিকতাও আর আগের মতো নাই, জোর পাই না। কাকে বিশ্বাস করব? বিশ্বাসের জায়গাটা আসলে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গাটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। পে কমিশনের উপর একটা ভীষণ ভরসা ছিল। আমরা পে কমিশন থেকে খবর পাই, এ সপ্তাহে রিপোর্ট জমা হবে, ওই সপ্তাহে রিপোর্ট জমা হবে, সেই অনুযায়ী আপনাদেরকেও বলি যে সপ্তাহে জমা দিতে পারে, আগামী সপ্তাহে জমা দিতে পারে। যখন জমা দেয় না, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে এটা বলেন, ওটা বলেন, ভিউ ব্যবসায়ী বলেন। কিন্তু ভিউ ব্যবসা কি জিনিস সেটাই আমি আজ পর্যন্ত জানলাম না। এখন পে কমিশন যদি জমা না দেয়, তো সেক্ষেত্রে আমাদের কি করার আছে আপনারা বলেন তো? আমরা কি করতে পারি? আমাদের কি আসলে কতটুকু করার আপনি বলেন, আপনারাই বলেন, আমাদের আসলে ঠিক কতটুকু করার? আমরা একটা ইনফরমেশন শুনি, জানি, এই জন্য আপনাদেরকে বলি। এখন আপনাদেরকে আর কোনো ইনফরমেশন দিব না। কেন দিব না? কারণ ইনফরমেশন দিলে ওইটা শেষ পর্যন্ত গিয়ে টিকে না, এই কারণে আর কোনো ইনফরমেশন আর দিব না। ঠিক আছে? এখন যা হয়, আপনারা যেরকম দাবি করেন আমরাও সেরকম দাবিই করব, আর কোনো আপডেট দিব না। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আব্দুর রৌফ লিখেছেন, আসসালামু আলাইকুম মালিক ভাই, আমি আব্দুল মান্নান বাংলাদেশ রেলওয়ে থেকে বলছিলাম। ভাই পে স্কেলের কথা ভুলে যান, পেস কিনলে একটা তামাশা তৈরি হয়ে গেছে একটা, বুঝছি। আন্দোলন কোনো নিয়ম মেনে হয় না, সাহসী নেতৃত্বের দরকার। শিক্ষক নেতা আজিজ সাহেবের ডাকের অপেক্ষায় আছি। এসব সরকারি চাকরি করা কর্মচারীদের নেতা দিয়ে কাজ হবে না। একদম ঠিক বলেছেন। এই ক্ষেত্রে আপনারা বীরের মতো নামতে পারেন, আপনারা সবাই হাদি হয়ে যান, হাদির মতো বলিষ্ঠ কণ্ঠে আপনারা সবাই নামেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পিছনে আছি। চালিয়ে যান ভাই, আমরা পুলিশ সদস্যরা আপনাদের সাথে আছি। ইব্রাহিম খলিল, আজকে দেখলাম বিজিবির এক সদস্য, গতকালকে ডিফেন্সের লোকদের নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ডিফেন্সের কষ্টের কথাগুলি তুলে ধরেছি, আর আজকে ডিফেন্সের এক সদস্য আমার ছবি দিয়ে পোস্ট করেছে, আমি
ভিউ ব্যবসা করে লাখ লাখ টাকা কামাই করেছি, ইনকাম করছি, লাখ লাখ টাকা ইনকাম করছি, এই হচ্ছে পাওনা। বিজিবির সদস্য, ডিফেন্সের সদস্যের নিয়ে একটা পোস্ট করেছি, তাদের কষ্টের কথাগুলি তুলে ধরেছি। আর তাদের একজন সদস্য আমার ছবি দিয়ে সে পোস্ট করে, এই পোস্ট আইডি নাম সাদ্দাম হোসেন। দেখে আমার খুব হাসি পেল, মানুষ কত পাগল হয়। আব্দুল মান্নান ভাই লিখছেন, মালিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আব্দুল মান্নান রেলওয়ে থেকে দেখছি। জি। এমডি রাফি, পে স্কেল ডিসেম্বরে বাস্তবায়নের গেজেট চাই। বাশার বশির উদ্দিন, আল্লাহ আমাদের সহায় হোক। তামাশা আর ভালো লাগে না, তাল বাহানা ছাড়া আর কিছুই না। এদেশে চেয়ার গুলোই খারাপ, মানুষগুলো ভালো, এটা ঠিক। ওই চেয়ার গুলিই খারাপ। আগে বেতন ছাড়া চাকরি করতো, এখন এমন পার্টির অভাব নেই। ঠিক আছে, কোনো এক অদৃশ্যের শক্তির কারণে পে স্কেল হচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তির কারণে পে স্কেল বাস্তবায়ন আদৌ চূড়ান্ত রূপান্তর পাবে কিনা এ নিয়ে গভীর আশঙ্কা দেখা দিয়েছে, অথচ সরকারের নানা সীমাবদ্ধতা। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি যে ভাই, আমি আমরা শেষ পর্যন্ত ভোট দিতে পারবো তো? আমরা কি ভোট দিতে পারবো শেষ পর্যন্ত? ভোট দেওয়ার খুব ইচ্ছা, 15 বছর পর্যন্ত ভোট দেই না। আওয়ামী লীগ সরকার আমলে তো আমাদের ভোট অন্যরা দিয়ে দিত, যাইয়া ভোট কেন্দ্রে যাইয়া দেখতাম ভোট দেওয়া হয়ে গেছে। এলাকা ভোট দিতে মন চায়, কিন্তু এবছরে কি ভোট দিতে পারবো কিনা সত্যি সেটা আর কি চিন্তা করতেছি। মাসুদ রানা লিখেছেন, এভাবে দাবি আদায় হবে না, সারা বাংলাদেশে সকল সরকারি অফিস কর্মবিরতি দিন, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিন, সরকারি সেবা বন্ধ করে দিন। আমরা বললেই কি সবাই সব বন্ধ করে দিবে? এটা কিভাবে বুঝলেন? আমরা যদি বলি যে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, বাস চলাচল বন্ধ, লঞ্চ চলাচল বন্ধ, সবাই অফিস বন্ধ করে দিন, তাহলে কি সবাই অফিস বন্ধ করে দিবে? সেটা যদি আমাদের কথা যদি সবাই শুনতো, তাহলে যখন আমরা মহাসমাবেশ ডাক দেই তখন তো সবাই আসতো, তাই না? বিষয়টা বুঝেন নাই? আমরা নেতারা ঘোষণা দিলেই যে সবাই কর্মবিরতি পালন করবে, এটা বুঝলেন কিভাবে? তাহলে তো সবাই, আমরা যখন কর্মসূচি দেই তখন সবাই আসতো, সবাই আসে না। আর কর্মবিরতি দিলে সবাই পালনও করবে না। শামসুল হক সুমন, আমার তো মনে হয় নির্বাচনই হবে না। সেটা জানি না, কিন্তু আমি বলতেছি যে আমরা ভোট দিতে শেষ পর্যন্ত পারবো কিনা, সেই পর্যন্ত যাবে কিনা। এখন লাইভে কথা বলাও সমস্যা, কারণ আমার লাইভ ডাউনলোড করে অন্যরা আবার পোস্ট করে দেয়, এখন এই জন্য অনেক কিছুই লাইভে আসলে বলা যায় না। নিজের খাইয়া কারে ভোট দিবেন? না ভোট দিব, না ভোট, কাউরে ভোট দিব না। ভোটটা দিব হইলো জিদ করে, না ভোট দিব মানে কেউরই পছন্দ না, এই জন্য ভোট দিব। যে কেউরই ভাল লাগে না, কেউরই পছন্দ না, এই জন্য না ভোট দিব। মালিক ভাই ধৈর্য ধরুন, আল্লাহর ভরসা রাখুন। ওই আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। আজকে এই পর্যন্ত লাইভটা কি আপনারা শেয়ার করছেন? লাইভটা শেয়ার করতে তো বলিনি এখনো, দেখি আপনারা কি করেন। আপনারা বলে কর্মবিরতি দিলে সবাই কর্মবিরতি পালন করবেন, লঞ্চ বন্ধ করে দিবেন, ট্রেন বন্ধ করে দিবেন, মানে আমরা কইলেই আপনারা সবাই একবারে সাথে সাথে ফলো করেন। এটা একটু শুনতে চাই, দেখতে চাই যে নেতারা বলার সাথে সাথেই যে আপনারা সবাই একেবারে কর্মবিরতি পালন করবেন। কর্মবিরতি পালন করে আবার আপনি অফিসে টিকতে পারবেন কিনা সেটাও তো আপনার ভাবতে হবে, তাই না? আপনি কর্মবিরতি পালন করবেন বুঝলাম, আপনার অফিসে কয়জন আছে, কয়জনে আপনার কথা শুনবে? ভাই, যারা কর্মবিরতি চাচ্ছেন একটু হাত জাগান, যে আপনার অফিসে আপনি কয়জনের কথা, কয়জনকে শুনাইতে পারবেন যে কর্মবিরতি পালন করার জন্য, আবার তাদের মাইর খাবেন কিনা সেটাও তো ভাবতে হবে। এ মাসে রিপোর্ট জমা না দিলে আপনি সবকিছু বাদ দিয়ে দিতে চাইছেন। আচ্ছা এখন, আচ্ছা ভাই, এক ভাই লিখছে, এমডি এইচডি রাসেল খান লিখেছেন, এ মাসেই রিপোর্ট জমা না দিলে আপনি সবকিছু বাদ দিয়ে দিতে চাইছেন, এরকম বলছি নাকি?
তো যদি বলেই থাকি তাহলে কি করব, কি করতে বলেন আপনি? বাদ দিয়ে দিব, সবকিছু বাদ দিয়ে দিব? আসলেই বাদ দিয়ে দিব। তখন চোখ বুজে খালি চাকরি করব, পে স্কেল নিয়ে আর কথা বলবো না, লাভ নেই। মানুষের গালি শুনতে ভালো লাগে না ভাই। কাজের কাজ নাই, ফালতু কথা আর ভালো লাগে না। একদম ঠিক কথা বলছেন ভাই, আসলেই কোনো কাজের কাজ নাই, ফালতু কথা আর ভালো লাগে না। যারা কিনা লাইভ শেয়ার করতে পারে না তারা আবার সব বন্ধ করে দিবে। ওর বাপ, এই তো সুন্দর একটা কথা বলছেন। কর্মচারী জাত আমরা চিনি রে ভাই, কর্মচারী জাত আমরা চিনি। কর্মচারী জাতি এত সোজা জিনিস না যে তারা আমরা বলবো আর বলার সাথে সাথে সবকিছু করবে। তাহলে তো অনেক আগেই তারা, আমরা এই যে আন্দোলনে ডাক দিলে তারা সবাই চলে আসতো, কিন্তু সবাই আসে না। ওই 2-4-5 জন আছে যারা আমাদেরকে উস্কায় আর কি, মুখে বলে যে তারা কর্মবিরতি দিতে বলে, কিন্তু নিজে কর্মবিরতি পালন করবে না। আমাদেরকে দিয়ে আমরা ঘোষণা করব, মানে আমরা কর্মবিরতি ঘোষণা করব আর ওনারা সেটা শুনবে, কিন্তু আমরা যখন কর্মবিরতি ঘোষণা দিব তখন ওনারা আর সেটা পালন করবে না। প্রিয় দর্শক, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, অনেক ভাগ্যক্রমে তারে আজকে যুক্ত করতে পেরেছি। বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসা কবির ভাই লাইভে যুক্ত হয়েছেন। একজন প্রিয় মানুষ, আমার একজন অভিভাবক বলতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমনে কেমনে ঢুকলেন আজকে? আজকে এই জন্য তো অনুরোধ করলাম, মনে হয় যে লাইভে আসতে পারতেছি না, কি ব্যাপার, কোন সংযোগ পাচ্ছি না। আজকে আজকে সৌভাগ্য আর কি। জি জি, আজকে সৌভাগ্য। আসলে নেতা, আসলে বিষয়টা হচ্ছে কি, অনেক কর্মচারীরাই এখন পে কমিশনের উপরে, সরকারের উপরে বিতৃষ্ণা হয়ে গেছে, বিরূপ হয়ে গেছে, যে আসলে কারো কথারই ঠিক নাই। এই যে দেখুন, পে কমিশন থেকে আমরা অনেক সময় কিছুটা ইনফরমেশন পাই যে সপ্তাহে রিপোর্ট জমা হবে, আগামী সপ্তাহে হবে, এরকম তথ্য আমরা ফেসবুকে পেজের মাধ্যমে সবাইকে দিচ্ছি। বলি আমরা আশাবাদী আগামী সপ্তাহে রিপোর্ট জমা হবে, কিন্তু আগামী সপ্তাহ চলে যায়, রিপোর্ট আর জমা হয় না। এই জন্য মানুষ এখন আমাদেরকে অনেকটা বিশ্বাস করতেও চায় না। আমাদের উপরে বিভিন্ন রকমের অজুহাত দিচ্ছে যে আপনাদের তথ্য সঠিক না। আর বিষয়টা হচ্ছে, কমিশন যদি রিপোর্ট জমা না দেয় সেক্ষেত্রে আসলে আমাদের করার কি? আমরা তো আসলে ওইভাবে কিছু করতে পারি না, তাই না? আমরা তো শুধু আশা করি, বিশ্বাস করি যে দিবে, দিচ্ছে, হচ্ছে। সবাই যেরকম আশা করে আমরাও সেরকম আশা করি। এখন অনেকেরই মন্তব্য করতেছে, প্রশ্ন তুলতেছে যে এই প্রতীকী অনশন পালন করে আসলে কি হবে। তাহলে এই বিষয়গুলি নিয়ে, এইটার গুরুত্ব নিয়ে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। এবং অনেক দিন থেকে নেতারা, আসলে যারা কেন্দ্রীয় শীর্ষ নেতা থাকে তারা অনেকেই আমাদেরকে লাইভে আসে না, যুক্ত করে না। কর্মসূচি ঘোষণা দিয়েই তারা চুপ করে বাসায় বসে থাকে। বাকি কাজ কিভাবে হয়, কিভাবে বাস্তবায়ন হয় প্রোগ্রাম, এগুলি নিয়ে আসলে তাদের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাই আপনার কাছ থেকে আজকে একটু শুনতে চাই কি খবর আসলে। ধন্যবাদ মালিক ভাই। খবরটা হচ্ছে কি, আমাদের একটু চিন্তা করা উচিত যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্মচারী, আমরা যে পে স্কেলের দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা করে আসতেছি, কিন্তু এখানে সবাইকে একটা জিনিস মাথায় রাখা উচিত যে যে বেতন কমিশন কিন্তু একটা সরকারি অধীনস্থই কর্মকর্তা এখানে থাকে, উচ্চ লেভেলের। জি। এখানে কোনো দলের না, কোনো বিপক্ষের না, কোনো কিছুর না। এখানে সরকারি যারা রিটায়ার্ড গেছেন তারা, তাদেরকে যে বিদ্যমান লোক আছেন, অর্থনীতিবিদ আছেন, তাদেরকে এই প্রতিনিধি করার জন্য এখানে রাখছেন। আমাদের যে পে স্কেলের যে আমাদের দাবি চাওয়াটা, এটা সারা বাংলাদেশের যে সরকারি কর্মচারী কর্মকর্তা আমরা আছি, তাদের একটু অন্তর থেকে চিন্তা করা উচিত
যে আমরা এই দাবি দেওয়ার জন্য কতটুকু মুখ্য ভূমিকা আমাদের প্রতিটা জনের প্রতি আছে। আমার বেসিক, আমার গ্রেট, আমার আহ, আহ, দাবি দেওয়া, এটা তো শুধু খালি মালেক ভাই কিংবা ওই ওয়ারেস ভাই কিংবা আমাদের যে আগের যে দাবি বাস্তবায়নের যে সহযোদ্ধারা শুধু খালি এরকম সংখ্যাগরিষ্ঠ করে তো ভাই সম্ভব না। আর এত জবাব দেওয়ারও সম্ভব না, নিজেকে জবাব চাইলেই তো পাওয়া যায়। কারণ পে কমিশন গঠন যেদিনকে আমাদের প্রধান উপদেষ্টা সদিচ্ছায় সে গঠন করছে, সেটার একটা কিছু প্রতিফল নিশ্চয়ই উদ্দেশ্য করছে। কিন্তু আমরা বেতন কমিশনকে বিতর্ক না যাই, তাদের কাজ করতেছে এবং তারাও প্রত্যাশা করে যে জাতিকে, আমাদের সরকারি কর্মচারীদেরকে কি একটা সুন্দরভাবে এটা বেতন কাঠামো করা যায়। কারণ সেই সাথে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি অবগত আছেন এবং অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়রা যারা আছেন, তারাও আমাদের বিদ্যমান যে আমাদের দ্রব্যমূল্য যে সংকটের মাধ্যম আমাদের জীবনযাপন চলতেছে, এটা বিবেচনা অবশ্যই প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, সচিব মহোদয় যারা আছেন, তারা প্রচেষ্টায় আমাদের দেখেন জনপ্রশাসন যে প্রাক্তন যে সচিব মহোদয় ছিলেন মোখলেছুর রহমান স্যার, ওনারা মানে বিদ্যমান লোক এই পে কমিশনের সাথে সংযুক্ত আছে। তো তারাও চেষ্টা করতেছে যে আমাদেরকে কিভাবে দিয়ে আমাদেরকে চাই কিছু দিক। তবে আল্লাহর উপরে ভরসা রেখে একটা জিনিস আশা করতে পারি, আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তা ভাইরা যারা আছেন, তো আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে, কিন্তু অর্থনৈতিক ভাবে আমাদের কতটুকু সক্ষম আছে, এটাও আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যদি মনে করেন যে আমি পক্ষপাতী সরকারের নিয়ে, বলেন না, আমিও একজন সরকারি কর্মচারী, আমারও চাকরি অল্প দিন আছে, কিংবা এরকম আগামী হয়তো দেখা আছে যে আমাদের খেয়াল করে দেখেন প্রধান বিচারপতি মহোদয় যে তিনি রিটায়ার্ডে গেলেন, তিনি কি নিয়ে গেলেন? তিনি এই পে স্কেলের সুবিধা পাবে, আপনি আমি তো সব থেকে ছোট কর্মচারী। তা আমি মনে করি যে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর উপর ভরসা রেখে আমি এটা এতটুকু কনফিডেন্স আছে যে এই বেতন কমিশন তার চূড়ান্ত রিপোর্ট অবশ্যই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করবে, এবং প্রধান উপদেষ্টা হয়তো আমাদেরকে যদি আমাদের চিন্তা ভাবনা করে যে 2015 সালের পরের থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। এখন ধরেন আমরা ফেসবুকের প্রতি, ইউটিউবের প্রতি কতটুকু আমাদের প্রচারণা, কিন্তু আগে তো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এনারা কিন্তু সবকিছু বলতেন এবং ভুয়া খবরটা এখন বেশি দিচ্ছেন, বাস্তবের সাথে কোনো মিল নাই। আজকে একটা নিউজ দেখলাম যে আজকে নিউজ দিছে যে 31 তারিখ ডেইলি ক্যাম্পাসে লিখেছে 31 তারিখ পে কমিশনের পূর্ণাঙ্গ কমিশনের আরেকটা সভা হবে। হতে পারে। এটা নিয়ে তো বেতন কমিশনের কোনো মানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। বেতন কমিশনে তার বললাম তো যে ওখানে অক্লান্ত পরিশ্রম করে যারা মেম্বার আছেন এবং চেয়ারম্যান মহোদয় নিজে এই বয়সে সে ডেলি, আপনারা ইতিমধ্যে জানেন, সাংবাদিক ভাইরাও জানে, গোয়েন্দা সংস্থারাও জানে যে সে এই বয়সে তার যে অফিসে কন্টিনিউ সে যানজট পেরিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা গাড়িতে বসে তারপরে সে অফিস করে। তো নিশ্চয়ই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্যই করতেছে, এবং আমরা তাদেরকে কি দিতে পারবো, তাদেরকে অন্তত আর কিছু না দিতে পারলে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের কাজ সম্পূর্ণ করার জন্য তাদেরকে আমরা বাহবা জানাই। আমরা তাদের ব্যাপারে কোনো রকম মন্তব্য যাতে না করি, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশ সরকারি কর্মচারী হিসাবে প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যেন শুধুমাত্র মালিক ভাইয়ের উপর কিন্তু চাপায় না দেয়, যে আর একজন আমাদের জন্য বলেন, আরে ভাই আপনার মুখের কথা আপনি বলেন না কেন, আপনার ক্ষুধার কথা আপনি বলেন, আপনি সিলেকশন গ্রেড পাইছেন কি, আপনি টাইম স্কেল পাইছেন, আপনি প্রমোশন পাইছেন কি না পাইছেন, আপনার গ্রেড পরিবর্তন হবে কিনা, আপনার চাহিদা পত্র আপনি নিজে বলেন।
ধন্যবাদ মালিক ভাই, অনেক কিছু হয়তো ইমোশনাল ভাবে বলে ফেললাম, কারণ আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর ভিতরে কিছু কিছু সংখ্যক লোক আছে, তাদের ঘরে বসে সবকিছু করে দিয়ে আসবেন, তারা মাঠে, আর মাঠে থাকলে না, পরে আমি আমি মনে করি আমাদের পে স্কেল ঠিক সময় মতো না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের কর্মচারীরা। কারণ তারা সবাই অ্যাক্টিভ না, সোচ্চার না, কেউ এটা তো নিজের দায়িত্ব পালন হুম, করতে চায় না, সবাই চায় অন্যের কাঁধে বন্দুক রেখা স্বীকার করতে। সেটি মানে এরা এই যে দেখেন অনেকেই কমেন্টস করে, অনেকেই বলে, কিন্তু তারা বাস্তবে মানে রূপান্তরিত হয় না। আমরা সেটাই তো আজকে থেকে রাজপথে না, আমরা সেই 2018 সালের পর থেকেই, আমরা আওয়ামী লীগের সময় থেকেই কিন্তু আমরা আন্দোলন করছি রাজপথে। আমরা 7ই ফেব্রুয়ারি মহাসমাবেশ ডাকছি, তারপরে শাহবাগে বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করছি, তখন কিন্তু কেউ আসে নাই। মালিক ভাই, এখানে এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা সরকারি মানে চাকরি করি যারা, আমরা কিন্তু মাঠ বলতে এবং অন্য কোনো জায়গা আমাদের কোনো স্থান নাই। আমরা সরকারি চাকরি করি, সরকারি কিছু আইন মানে বিধিমালা আছে, সেই আইন শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রেখে সেটা আমাদেরকে চাকরির যে নীতিমালা আছে সেটা আমাদেরকে সীমাবদ্ধ ভিতরে থাকতে হবে, যাতে আমরা সীমাবদ্ধের বাইরে না যাই। আমরা যেগুলো করি এটা হয়তো আমরা খিদার তাড়নায় বলি, আমাদের হয়তো বুঝ পাচ্ছি না। আমাদের চিন্তা রাখতে হবে যে অর্থনৈতিক ভাবে আমরা কতটুকু স্বাবলম্বিত আছি, বর্তমান অন্তর্বর্তী সরকার কি অবস্থায় আছে, এই কথা তো কেউ বলে না, কোনো মিডিয়া থেকে বলে না, ইউটিউব থেকে বলে না, যে আমাদের এই যে ডক্টর ইউনূস স্যার, উনি সরকার হস্তান্তর করার পর থেকে এই পর্যন্ত আহ, কত টাকা নিয়ে সে আসছে এবং কত টাকা সে অর্জিত রক্ষিত করতে পারছে। যাই হোক, অনেক কিছু হয়তো বললাম, আমার কথা হচ্ছে যে যে ভাই আচ্ছা, আমার ইসাহাক ভাই, আমি যদি, অনেকেই লিখতেছে কর্মবিরতি দেওয়ার জন্য, না, এখন এটা যদি হয় না। কর্মবিরতি ঘোষণা করা হয় তাহলে কি সবাই কর্মবিরতি পালন করবে? আপনার কি মনে হয়? কর্মবিরতি দেবেন, এখানে কর্মবিরতি আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা কি মানা করছে যে আপনাদেরকে পে স্কেল দিলাম না? অর্থ উপদেষ্টা মহোদয় বলছে ওনার অর্থনৈতিক হিসেবে সে হয়তো হিসেব জানে যে এখন দেশের অবস্থা কি, এখন আমাদের কত রিজার্ভ আছে কি না আছে, আমাদের এটা তো তারা ভালো বলতে পারে। এটা তো আমরা এককভাবে খালি বললে তো হবে না। হুম। এখন যদি রাস্তায়, এখন যদি পে স্কেলের দাবিতে ঢাকায় একটা সমাবেশ দেয়া হয়, ঢাকায় যে 5 লক্ষ লোক আছে, এই 5 লক্ষ লোক সবাই কি আসবে? হ্যাঁ, এটা 5 লক্ষ, ধরেন যে লোক, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী তো 5 লক্ষ না, আমাদের 18 লক্ষ। না, আমি আহ শুধু ঢাকার কথা বলছি। ঢাকা শুধু যদি ঢাকাতেই 5 লক্ষ লোক, পাঁচ হ্যাঁ, লক্ষ কর্মচারী বসবাস করে, পাঁচ হুম, লক্ষের বেশি। না তো না যদি একটা প্রোগ্রাম দেয়া হয় বা হুম, একটা সমাবেশ দেয়া হয়, তাহলে এই 5 লক্ষ লোক কি কোনোদিন আমরা এই পর্যন্ত পাইছি? না, কিন্তু পে স্কেল হলে তো সবাই ভোগ করবে, 5 লক্ষ সবাই ভোগ করবে। সেটা তো তাহলে করবে, সেটা তো করবে। তবে শোনেন, যে যাই বলুক, আমরা ঘরে বসে বলি, বাইরে বসে বলি, রাজপথে বলি, আমাদের মানে সংবিধানের কিন্তু কোন রকমেই রাজপথে কিছু করার কোনো সুযোগ নাই। আমাদের যা কিছু আমাদের সীমাবদ্ধের ভিতর থেকে করতে হবে। তবে সকলের প্রতি একটা আবেদন করব, আমি আর্জি করব, এবং যে আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা একটু, আপনি আজকে মালেক ভাই, আপনি ফেসবুক এবং ইউটিউবে আপনি বলতেছেন, আমি 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 মোহাম্মদ ইসহাক কবির, আমি যে ফেসবুক আইডি যে ব্যবহার করি, আমার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আমি কোনো বৈষম্য শিকার যদি হই, তাহলে আমি 11 গ্রেড এখনো আছি। কিন্তু আমার যে নেক্সট মানে যারা জেনারেশন যারা আছে, যারা 12 গ্রেডে, 13 গ্রেডে, 14 গ্রেডে আছে, তারা তো 2015 সালের পরের থেকে তাদের তো সিলেকশন গ্রেড, টাইম স্কেল কোনোটাই লাগছে না। এর জন্য দায়ী গত যে 15 এই আপনার 15 সালে যে পে স্কেল গঠিত হয়েছিল, ওইখানে আমাদেরকে এখানে খুব ক্ষতিগ্রস্ত করে রেখে গেছে। এই পে স্কেল, এই বেতন কমিশনে এখন একটা মাত্র উপায় আছে, যে আমাদের রানিং যেটা ছিল, যে আমাদের টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এগুলো মনে করেন যে আমাদেরকে বহাল রাখতে হবে। তাইলে এটা এইটার সম্পূর্ণ দায়িত্ব এখন বেতন কমিশনের। যেভাবে আমাদেরকে বন্ধ করেছিল সেভাবে উন্মুক্ত করবো ওনারা। না, আমরা একটা জিনিস দেখছি ইসাহাক ভাই, এই যে পেপার পত্রিকায়, অনলাইন পত্রিকায় এখন যে সমস্ত নিউজ গুলি দেয়, প্রচার করে,
হুম। এগুলির কোনো ভিত্তি নাই। আর এইসব নিউজগুলি যখন পায় কর্মচারীরা আরো বেশি হতাশ হয়ে যায়। যেমন একটা রিপোর্ট দেখলাম, একটা নিউজ দেখলাম, লিখছে যে পে কমিশনের সম্মানী ভাতা দিচ্ছে না, এই কারণে নাকি তারা রিপোর্ট জমা দিচ্ছে না, রিপোর্ট আটকাইয়ে রাখছে। তাহলে পে কমিশনে যারা চাকরি করে তারা কি সবাই বেসরকারি? না, এটা ভুল তাদের কথা। কেন তার এটা ভুল কথা। সেখানে যারা চাকরি করে এটা ভুল সেখানে কথা। কি সবাই তারা সবাই কি অবসরপ্রাপ্ত? সবার কি চাকরি আছে না? তারা কি না, সরকারি বেতন পাচ্ছে না? তাহলে অবশ্যই। এই কথাটা এইটা কেমন একটা কথা যে সম্মানী ভাতা পাচ্ছে না, এই কারণে তারা রিপোর্ট আটকাই রাখছে, রিপোর্ট জমা দিচ্ছে না, এগুলি নিউজ পেপারে লেখে। আবার সেই সকল কথাগুলি আবার আমাদের কর্মচারীরা বিশ্বাস করে। এদেরকে আমরা কিভাবে বুঝাবো বলেন? এদেরকে বোঝানো আল্লাহর হেদায়েত দান করুক। এখানে আমাদের বুঝতে হবে যে এই বেতন কমিশনের সাথে সচিব কমিটি আছে বিদ্যমান, অর্থনীতিবিদরা আছে এখানে। মনে করেন সংবাদ পত্রিকা এবং মানে সহকর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, তারাও এখানে পর্যবেক্ষণে আছে। ভাই, এখানে একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের কর্মচারীর থেকে কর্মকর্তাদের, তাদের একই সুতায় সব গাঁথা। তারা এই বেতন কমিশনে কি এরা কি দিল্লি থেকে আসছে, না ভারত থেকে আসছে, না পাকিস্তান থেকে আসছে, না অমুক জায়গা থেকে আসছে? তারা বাংলাদেশি সরকারি কর্মকর্তা কর্মচারী, এরা 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 ছিলেন, কাজ করতেছে বেতন কমিশনের তারা অক্লান্ত পরিশ্রম দিয়ে। আমি আবারও বলি যে বর্তমান যে বেতন কমিশনের যে চেয়ারম্যান মহোদয়, উনি বয়োজ্যেষ্ঠ লোক এবং উনি এই বয়সে এসে আমাদের জন্য যে চেষ্টা করতেছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। যে আমাদের বিবেকের কাছে তার মানে অক্লান্ত পরিশ্রমে আমাদের বেতন কমিশন সে চেষ্টা করতেছে যে আমাদের কিছু একটা ভালো একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে দিবে, এবং সরকার সেটা বাস্তবায়ন যাতে হয় সে চেষ্টায় আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন ইনশাল্লাহ। ধন্যবাদ মালিক ভাই। তবে যাই হোক, এখন কর্মচারীরা অন্যান্য যারা আছে, আমরা যদি এমন একটা সম্মানী জায়গায় আমরা এসেছি, বুঝছেন, আমরা যদি সরকারের পক্ষ নিয়ে কথা বলি, তখন কর্মচারীরা কমেন্টস করে কি জানেন? আমরা সরকারের পক্ষ থেকে সরকার আমাদেরকে ঘুষ দিছে, সরকার আমাদেরকে পকেট ভরাইয়া দিছে, এই কারণে আমরা সরকারের পক্ষে বলি, নতুবা সরকারের দালাল বলে। আর যদি আমরা বিপক্ষে বলি, সরকারের বিপক্ষে বলি, তাহলে আবার বলবে আরেক কথা। আমরা যে আসলে কোন দিকে যাব, কোন কথা বলবো, কিছু কর্মচারী আছে যাদের মন বোঝা মুশকিল। আসলে তারা যে কি চায় সেটাই আমরা বুঝে উঠতে পারি না। যে সরকার, বাংলাদেশের কোন সরকার কাউরে থামানোর জন্য বা কাউরে কিছু করার জন্য সরকার কি কেউরে ঘুষ দেয়? সরকার কি কেউরে টাকা দেয়? তা অনেকেই বলে যে আপনারা বিক্রি হয়ে গেছেন। বিক্রিটা হয়েছে কার কাছে? তাহলে বোঝা যায় যে সরকার নেতাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটে দিছে যে তোমরা থাইমা যাও, তোমরা থাইমা যাও, তোমরা আর কেউ লেগে লইরো না। বিষয়টা এরকম, মানে বিক্রি হয়ে গেছে নেতারা। এই কথাটার মানে কি বুঝায়? এরা যারা নেতারা বিক্রি হয়ে গেছে। নিম্ন আয়কু এবং যাদের আয় যে মানে লেস আছে, তারা চিন্তা ভাবনা করবে যে এগুলো আপনারা আসেন না কেন, আপনারা বলেন না কেন, আপনারা জেলা উপজেলা যারা বসবাস করতেছেন, বিভাগে যারা বসবাস করতেছেন, যাদের সরকারি কর্মচারী আপনারা যাদের প্রয়োজন, আপনারা তার কথা বলেন। আপনাদের কথা আমার কথা আমি বলতে পারি, আপনার কথা আপনি বলতে পারেন। না না, আমি কিন্তু বলছি যে ইসাক ভাই, আমি কিন্তু বলছি যে দাবি আদায় ঐক্য পরিষদ আগামী 2 তারিখ প্রতীকী অনশন পালন করবে ঘোষণা দিছে। এখন আপনার যদি হ্যাডম থাকে, তাহলে আপনি অফিস ডেতে আপনি তালা মাইরা কর্মবিরতি পালন করে আপনার দাবি আপনি আদায় করেন না। না করছে কে? পে স্কেলটা তো আর আমাদের একার না, নেতাদের একার না, আপনাদেরও। তো আপনাদের সেই দাবি আপনারা কিভাবে আদায় করবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা আদায় করার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন। আপনার হ্যাডম, আপনার ক্ষমতা কতটুকু আছে সেটা আপনি দেখাইতে পারেন, কেউ তো আপনাকে না করছে না। কিন্তু আপনি আমাদেরকে উস্কাচ্ছেন কেন? আমাদেরকে যা কিছু করতে হবে সেটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই করতে হবে। সরকারের চাকরির বিধিবিধান, নিয়ম নীতিমালা যা আছে সেটা মেনেই করতে হবে। আমি একটা কথা বলছি যে দেখেন, আপনার যদি আজকে
চাকরি আছে, পে স্কেল না হলেও আপনি বেতনটা পাচ্ছেন মাস শেষে, তাই না? আর জি আপনার যদি বেতনটাই না থাকে, জি মানে চাকরিটাই যদি না থাকে, তাহলে জি তার আপনার মাস শেষে বেতন আসবে না। তখন পে স্কেল দিয়ে আপনি কি করবেন? রাইট। আর চাকরির বিধান লঙ্ঘন করলে আপনার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, তাই না? সরকারের বিরুদ্ধে গিয়ে আপনি কিছু একটা করতে যাবেন, আইন শৃঙ্খলা বা নিয়ম পরিপন্থী কোনো কাজ করতে যাবেন, তখন আপনার চাকরিটাই থাকলো না, দেখা গেল। তখন আপনি কি করবেন? সেটাই সেটাই সেটাই। তখন এখন আপনি কি করবেন? আর তখন পে স্কেল হইলো, পে স্কেলও হইলো, আর আপনারও চাকরি গেল। তো যাদের পে, যারা আন্দোলন, যারা মানে বিরুদ্ধে যায় নাই, তারা পে স্কেল পাইলো, আর আপনি বিরুদ্ধে গিয়া কথা বইলা আপনি চাকরি হারাইলেন। তখন আপনার কি, পে স্কেলও গেল, চাকরিও গেল। আবার এরকম কিছু বললে তখন বলেন তারা ভয় পাইছে। ভাই জামও কই? না, ভয় পাওয়ার এখানে কোনো 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 কারণ নাই। এখানে আমাদের প্রত্যেকেরই একটু স্মরণে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, সেটার উপরে আমাদের মানে এই কথাটা বারবার বলতেছি যে আমাদের প্রধান উপদেষ্টার যদি সদিচ্ছা না থাকতো, তাহলে বেতন কমিশন তারা তৈরি করতেন না, এবং তার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শেষের পথে। আমরা আল্লাহর উপরে ভরসা রেখে এতটুকু বলতে পারি যে কিছু একটা হইলেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি আপ্রাণ চেষ্টা করবে। তবে একটা কথা থেকে যায় যে দেশের অর্থনীতি হিসেবে খুবই মনে হয় খুব সুন্দর, তবে কিছু একটা করে যাবে এই প্রত্যাশা আমার আছে। এবং আর যারা বেতন কমিশনে এবং সচিবালয়ে যারা আছেন, তারাও মনে করেন একটা আশায় আছে যে আমরা অবশ্যই কিছু একটা প্রধান উপদেষ্টার কাছ থেকে কিছু পাবো। তবে একটা জিনিস স্মরণ মাথায় রাখেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে কোনো সংস্থায় কোনো ডিপার্টমেন্ট কথা বলে না। আপনি জেলা প্রশাসকের মাধ্যমে আপনারা জেলা যার যতগুলো অফিস আছে, সব কটার অফিসে সমন্বয় করে তারা তারা একটা স্মারকলিপি দিক, তারা একটা প্রধান উপদেষ্টার কাছে দিক। তারা তো দেয় নাই আমাদের না বাংলাদেশ না সরকার। না না, প্রতিটা জেলা আছে, প্রতিটা উপজেলা আছে, জি, সমস্ত জায়গায় হাজার হাজার কর্মচারীরা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে, করতে কিন্তু পারে। তারা করে না। করে না কেন তাহলে? তারা করে না করে কারণ না। তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। যা কিছু করার সব নেতাদেরকে দিয়ে করাবে, আর হম। তারা সবাই দুধে দেওয়া তুলসী পাতা থাকবে। ওগুলো থাক, আমরা ওগুলো না বলি। আমাদের কথা হলো যে আপনি লাইভে এসে কথা বলেন, আপনি প্রচারণা আপনি একটু যা বলেন। এছাড়া আমি দেখি না যে আর কারো এইভাবে মাথা ব্যথা আছে। কারণ এই আহ, আমরা যে আহ, কর্মচারী ঐক্য পরিষদের থেকে যে কর্মসূচিগুলো আমরা একের পর এক দিচ্ছি, কিন্তু এটা কি? আমি, ইসাক ভাই, আমি একটা কথা বলি শুনেন। জি আমি একটা ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে পে কমিশনের একজন সদস্য কিন্তু বলছে যে এই মালেক ছাড়া কর্মচারীদের পক্ষে আপাতত কেউ কথা বলে না, বুঝছেন? ও ছাড়া, আমি ছাড়া বর্তমানে পে স্কেল নিয়ে আর কেউ কোনো কথা বলে না। এখন কর্মচারীরা যে বিহেভ করতেছে আমার সাথে, এতে মনে হয় যে আমারও খুব শীঘ্রই কথা বলা বন্ধ করে দিতে হবে। না, বন্ধ। শোনেন, আপনি আপনার সাথে যারা কথা বলতেছে এইভাবে এই ধরনের, তাদের আল্লাহ হেদায়েত দান করুক। তারা অন্তত চেষ্টা, যদি তারা যদি সহযোগিতা না করুক, কিন্তু তারা যেন এরকম বিরূপ মন্তব্য যাতে না করে। কারণ তাদের হয়তো আপনার থেকে ভালো হয়তো ইনকাম আছে, তাদের ধান্দা আছে, তাদের হয়তো সয় সম্পদ। আমার কথা কি জানেন, সরকারি কর্মচারী যারা আছে তাদের যদি ওই চাকরির লগ্ন থেকে যদি ভেরিফিকেশন হয়, তাহলে কার কত প্রয়োজন আছে না আছে এটা কিন্তু তখন হয়ে যায়, বেরিয়ে আসে। কেউ বলে না চাকরি হওয়ার আগে আমি জমিদারের ছেলে ছিলাম, আমার আধিপত্য এত ছিল। তবে আমাদের কিন্তু বিশ্বাস আছে এবং আল্লাহর উপরেও ভরসা আছে যে নির্বাচনের আগে পে স্কেল হবে ইনশাল্লাহ। কারণ পে কমিশনের কিন্তু সরকারিভাবে রিপোর্ট জমা দেওয়ার টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস। সুতরাং কমিশন যদি মনে করে যে না, আমরা আমাদের সময় মতোই কমিশনের রিপোর্ট জমা দিব, তাহলে কিন্তু কারো কিচ্ছু বলার নেই।
কিছু তবে বলার আছে? না, একটা কথা আমি বলি, সকল কর্মচারীর উদ্দেশ্যে একটা কথা বলি আপনার মাধ্যমে, যারা এসব ধরনের কথাবার্তা, যে ভাই, পে কমিশন প্রধান উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই গঠন তৈরি হয়েছে। পে কমিশনে যারা বিদ্যমান লোক আছে, এই 2, 4, 5 কোটি টাকা খাওয়ার জন্য তারা কিন্তু বসে নাই। এই ধরনের মন্তব্য থেকে একটু বিরত থাকবেন। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে পে কমিশনের কাজ যে আলটিমেটাম দিয়েছিল 6 মাসের, কিন্তু এই 6 মাসের ভিতরে 4 মাসের ভিতরে তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য আমাদের সাধারণ কর্মচারীরা বলতেছেন। কিন্তু তারা তারপরও কমিশনার, আমাদের যে চেয়ারম্যান মহোদয়, সে চেয়ারম্যান মহোদয় অক্লান্ত পরিশ্রমে আপ্রাণ চেষ্টা করতেছে। আমি মনে করি যে আগামী 31শে ডিসেম্বর বলতেছে, মানুষ যাহা বলে তাহা কিছুটা সত্য বাস্তবায়নে রূপান্তরিত হয়। হয়তো নতুন বছরের 1 তারিখে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের চমৎকার কিছু উপহার দিতে পারে। এটা হাসার কথা না, না এটা না, আপনিও এই কথাটা বললেন। আমরা জি, তো বলছি যে আমি একটা নিউজ দিছি, একটা আপডেট দিছি যে আগামী 31 তারিখ, মানে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার বাংলার আকাশে আহ আলো দেখা যাইতে পারে, আবহাওয়া ভালো থাকতে পারে। সূত্র হচ্ছে আবহাওয়া অফিস। তার মানে আমি বুঝাইছি যে আগামী 31 তারিখ অথবা 1 তারিখ, মানে বুধবার অথবা বৃহস্পতিবারে পে জি, কমিশনের রিপোর্ট জমা হতে পারে। তাই সেই লক্ষ্যেই 31 তারিখে আর একটা পূর্ণাঙ্গ সভা বসতে যাচ্ছে। এবং আজকে ডেইলি ক্যাম্পাসে লেখছে এই মিটিং এ কি বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু লেখছে এই এই যে 31 তারিখে যে মিটিংটা হবে, সেখানে তারা গ্রেড নির্ধারণ করবে যে গ্রেড কি 20টাই থাকবে নাকি আরো কিছুটা কমাবে, আর সর্বনিম্ন স্কেল কত হতে পারে। এই দুইটা জিনিসে যদি একমত পোষণ করতে পারে 31 তারিখ সকল সদস্য, সব সদস্যের মন তো আর এক না, পে কমিশনে অনেক সদস্য, সকল সদস্যকে যদি একই জায়গায় এনে সবাইকে যদি একমত হতে পারে যে না আমরা সর্বনিম্ন স্কেল এইটা দিব, এইটাই যদি সবাই মেনে নেয় সব সদস্য, এবং গ্রেড সংখ্যা এতটা হবে, বা 20টাই থাকবে, বা 15টা হবে, বা 10টা হবে, বা 5টা থাকবে, যাই হোক, এটাই যদি সকল সদস্য মেনে নেয়, তাহলে আমরা আশা করি 1 তারিখেই আমরা পে কমিশনের রিপোর্ট জমা হবে। অথবা যদি পে কমিশন আরো 1 সপ্তাহ পরেও জমা দেয়, তাহলে তো আমাদের কিন্তু কিছু বলার নেই, তাই না? তারপরও পে কমিশন যদি 1 সপ্তাহ পরেও রিপোর্ট জমা দেয়, তারপরও কিন্তু বলতে হবে যে পে কমিশন তাদের নির্ধারিত সময়ের 1 মাস আগে জমা দিছে, কারণ 14 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময়। জি, তাহলে যদি তারা জানুয়ারির প্রথম সপ্তাহেও জমা দেয়, তারপরও আমরা বলতে পারবো যে কমিশন তাদের নির্ধারিত সময়ের 1 মাস আগে জমা দিছে। এবং কমিশন যদি 1 মাস আগে রিপোর্ট জমা দেয়, রিপোর্ট জমা দেওয়ার পর আমার মনে হয় সরকার 15 দিনের বেশি সময় নিবে না, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, তাই না? দেশটা তো চালায় প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তো আর আমাদের মতো মাথা নিয়ে চলে না, তার সেটাই। বিভিন্ন দিক দেখতে হয়, বিভিন্ন চিন্তা ভাবনা করতে হয়। এখন আমাদের পেটে ক্ষুধা, তাই আমাদের তর্স হয় না, আমাদের অনেক তাড়া, আমাদের অনেক কিছু প্রয়োজন, এখনই প্রয়োজন, এখনই দিতে হবে, এটা হলো আমাদের ভাষ্য। কিন্তু নিয়ম, একটা দেশ চালাইতে গেলে আমাকে দিলে লাগবে মনে করেন 5,000 টাকা, আর এই 22 লক্ষ মানুষকে দিলে লাগবে কত? 5,000 করে যদি 22 লক্ষ মানুষের দেয়, তাহলে ওই যে আমি পাবো 5,000 টাকা, কিন্তু সরকার আমারও দিবে 5,000 টাকা, কিন্তু 22 লক্ষ মানুষের কত দিবে? বিশাল একটা বাজেট না, বিশাল একটা অঙ্ক না? এটা বাজেটের বিষয় আছে। আমরা অনেক কর্মচারী আছি এগুলি আসলে বুঝতে চাই না। ও অনেকেই লেখে, আমি তো কমেন্টস গুলি লেখি, দেখি অনেকেই লেখে দালাল, হ্যাং ত্যাং, এডি লেখে। মানে হচ্ছে ব্যবহারে বংশের পরিচয়, এই বিষয়গুলি তারা জানে না। তারা মনে করতেছে কি তাদের জন্য এখনই গাছে বনে ডালিম পাইরা ফাটাইয়া তাদেরকে খাওয়াই দেবো। আমরা ঠিকাদারি নিছি সবাই, যারা নেতা তারা যেন ঠিকাদারি নিছে, সবাইকে এখনই পে স্কেল আইনা তাদেরকে দিয়ে দিতে হবে। তারা ঘরে বৈশা এই শীতের মধ্যে ল্যাব গাই দিয়া খাতা গাই দিয়া পে স্কেল খাবে সবাই সবাই। আমরা সবাই ঠিকাদারি নিছি, আমরা শোনেন, কর্মবিরতি ঘোষণা করবো। জি, মালিক ভাই, আমি হ্যাঁ, একটা কথা বলি, পরিশেষে একটা কথা বলি। আমাদের সকলের উচিত যে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবগত করানো যে আমাদের এই নিম্ন কর্মচারী 11 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত
যে বৈষম্য যে বেতন কাঠামো আছে এটার পরিবর্তন আইনে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদেরকে একটু স্বস্তিতা বুদ্ধি করে, তা আল্লাহর কাছে দোয়া করি যে সে যেন আমাদেরকে অন্তত কিছু একটা যদি মানে ঘোষণাও করে যায়, তাইলে মনে করেন যে তার একটা স্মৃতি থেকে গেল। এই 2025 সালে ডক্টর ইউনূস স্যারের একটা স্মৃতি থেকে যাবে। অনেক প্রেসিডেন্ট আসছে, অনেক প্রধানমন্ত্রী আসছে, অনেক উপদেষ্টা আসছে, ভিন্ন ভিন্ন রূপে আসছে। তা আমরা আল্লাহর উপর ভরসা রেখে, ডক্টর ইউনূস স্যারের প্রতি আত্মবিশ্বাস রেখে আমরা বলতে পারি যে কিছু একটা আমরা পাবো ইনশাল্লাহ। তবে সকলে আচ্ছা, আজকে কি আসছিলেন? কালকে জি সকালে কি আসবো? জি, হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আজকে আসেন। আজকে আজকে অফিস করছেন? হ্যাঁ অবশ্যই করেছেন। যাই হোক, আপনার মাধ্যমে আমি সকলকে সালাম জানাই। আর একটা কথা সবাইকে মাথায় রাখি মালেক ভাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তার জন্য যেরকম আকুল আবেদন আছে, তথাপি মনে করেন যাদের আমরা যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের চাকরি থেকে যারা এলপিআর এ আছেন, তাদের জন্য সরকার চিন্তা ভাবনা করতেছেন। তারাও আমার যে অল্প স্বল্প বেতনে যে এখন বাজার দ্রব্যমূল্য যে অগ্রগতি হয়েছে, তার জন্য যারা রিটায়ার্ড পার্সন আছে তারা যে পেনশন ভাতাটা পায় সেটা খুবই নগণ্য। এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এরাও সার্বিক চিন্তা ভাবনা করতেছেন, এবং আমাদের উচিত তার উপরে আত্মবিশ্বাস রেখে সবাই সবাই যাতে আমরা আর্জি করি যে প্রধান উপদেষ্টার কাছে, যে আমরা যদি একটা জিনিস মালিক ভাই আমি বলি, ধরেন দোকানে আপনি গেলেন সদাই করতে, দোকানে যে বললেন যে ভাই আমার কিছু সদাই দেন, তখন সে বললো যে টাকা আনছেন, যে টাকা না। তো টাকা যদি না থাকে তাহলে কি দিয়ে নেবেন? তাহলে আপাতত আমাকে বাকি দেন, আপাতত বাকি দেন, পরে পাইলে শোধ করে দেব। তা এখন আমাদের অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে একটা জিনিস, আপনারা গেজেট প্রকাশ করে দিয়ে যান, আগামী অর্থ বছর থেকে আমরা নিব, দরকার হয় একটু ধৈর্য করে থাকবো, তারপরও একটা স্মৃতি হয়ে থাক যে 2025 সালে সরকারি কর্মচারী কর্মকর্তার জন্য এই মাননীয় প্রধান উপদেষ্টা একটা পে স্কেল দিয়ে গেছেন। জি, ধন্যবাদ মালিক ভাই, আপনাকে অশেষ তাহলে কাল ধন্যবাদ। সকালে আসতেছি আপনার ওইখানে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, ঠিক আসসালামু আছে, আলাইকুম। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। জি ইসাহাক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে, আপনারা দেখেছেন যে ইসাহাক ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। ইসাহাক ভাই কিন্তু পে কমিশনের সাথে যুক্ত আছেন, মানে সরাসরি উনি ওখানের একজন গাড়ি চালক, যার কারণে উনি অনেক কিছু বলতে পারেন অনুমান করে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমরা কর্মচারী যারা আছি আমরা সবাই কিন্তু সমান জ্ঞান রাখি না। অনেকের মধ্যেই ন্যূনতম জ্ঞানের অভাব আছে, অনেকেই বুঝে কথা বলে, আবার অনেকেই না বুঝে কথা বলে, অনেকেই হিংসা করে। আমাদের অভাব, 10 বছর ধরে পে স্কেল হচ্ছে না, আমরা সত্যিকারের অর্থে আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না। এটা একবারে 100% সত্য কথা যে আমাদের জীবন আর চলছে না। বাজারের যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, সেটা আসলে আমরা কোনোভাবেই সবকিছুর সাথে পেরে উঠছি না। এই যে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হতে যাচ্ছে, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাতে হয়। আগে আগে আমরা ছেলে মেয়েদেরকে, মানে আমরা যখন পড়াশোনা করছি আমরা একবার ভর্তি হয়েছি, আর এই যেমন 6-এ একবার ভর্তি হয়েছি, আর 10-এ মেট্রিক পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমাদের আর কোনো বছর ভর্তি হতে হয় নাই টাকা দিয়ে। আর স্কুলে এখন এমন একটা মানে নিয়ম চালু করে দিছে যে প্রতি বছর তাকে টাকা দিয়ে ভর্তি হতে হয়। একই স্কুলে একই ছাত্রছাত্রীকে প্রতি বছর টাকা দিয়ে ভর্তি হতে হয়। আর এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের কোনো তদারকি নাই, কারণ ওনারা তো জায়গা মতো ওনাদের হিসাবটা ওনারা পেয়ে যায়, কারণ প্রতিটা স্কুলে এই যে কাজগুলি করছে, এই কাজের
একটা অডিট হয়। তো সেই অডিট আসলে অডিটরে তারা সাধ্যমতো তাদের ভাগ বাটোয়ারা যা আছে তা দিয়ে দেয়, যার কারণে অডিটরা তার এই বিষয়গুলি ধরে না। প্রতি বছর প্রতি বছর সবাই এই এই যে স্কুলে তাদেরকে ভর্তি করতে হয়, এবং প্রতি বছর যে ভর্তি করতে হয় শুধু তাই না, ছেলে মেয়েদেরকে যে পাক্ষিক পরীক্ষা নেয় সে পরীক্ষার জন্য তাদেরকে আবার আলাদা ফি দিতে হয়। এখন আমাদের আবার চিকিৎসা ব্যবস্থা দেখেন যে অনেক কিছু, মানে একজন ডাক্তার দেখাইতে গেলেই তাকে 1000, 1500, 2000 টাকা ফি দিতে হয়, তারপরে টেস্ট, এটা সেটা। তাহলে আমরা সবকিছু নিয়ে আসলে সত্যিই আমরা এখন মানে মানবেতর জীবনযাপন করছি, এটা বলার অপেক্ষা রাখে না। এখন সরকারের সাথে তো আর আমরা যুদ্ধ করতে পারি না, মারামারি করতে পারি না, তাই না? সরকারের একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থেকেই আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে। এখন যারা বিভিন্ন ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন, গালিগালাজ করেন, উল্টাপাল্টা কমেন্টস করেন, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। এটা আপনার আপনার পরিচয় আপনি বহন করছেন। আপনি একজনকে গালি দিলে, খারাপ ভাষায় কথা বললে আপনার আমলনামা খারাপ হচ্ছে, যাকে দিচ্ছেন তার কিছু যায় আসে না। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে তো সবকিছু বুঝতে হবে, অনেক কিছু আমাদেরকে বুঝে তারপরে চলতে হবে, তাই না? আমরা তো অনেক কিছুই বুঝি, আবার অনেক কিছুই বুঝি না। এখন দেখা যাক, 31শে ডিসেম্বর পে কমিশনের আবার পূর্ণাঙ্গ মিটিং ডেকেছে। আশা করি এই মিটিংয়েই হয়তো সবকিছু যেন আল্লাহ ফয়সালা করে দেয়, এবং আল্লাহ যেন এই 31 ডিসেম্বরেই সবকিছু যেন ঠিকঠাক করে দেয়, এবং পরে আমরা যেন এই পে কমিশন দ্রুত রিপোর্ট জমা দেয়, এটাই আর কি। তাসলিমা পারভিন, আপনি তো বলেছিলেন 31 ডিসেম্বরের মাঝে পে স্কেল না হলে আর কোনোদিনও পে স্কেল নিয়ে কথা বলবেন না, পে স্কেল নিয়ে কথা বলবেন না, আর এই পেজটি নাকি বিক্রি করে দিবেন। হ্যাঁ, এখন আপনি কি কিনবেন? তাসলিমা পারভিন, আপনি কি কিনবেন? আমি 50,000 টাকা দিলে আমার এই পেজটা বিক্রি করে দিব, কারণ আমার পেজের এই যে লাইভ করি, এই লাইভেও মনিটাইজেশন পাওয়া আছে। তো আপনি যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমার পেজ নিতে হলে 50,000 টাকা লাগবে, 50,000 টাকা হলে বিক্রি করে দিব। এখন আমি এরকম তো নাকে খত দেই নাই যে না আমি আর কোনো কথাই বলবো না বা এটা করব না। এইটা আমাকে মনে করিয়ে দিচ্ছেন কেন, আমি এইটা বুঝি না। এই কথাটা আমাকে মনে করিয়ে দেওয়ার কারণ কি তাসলিমা আপু? যে আমি বলেছি 31 ডিসেম্বরের মধ্যে পে স্কেল না হলে আমি এই দেশ ছাইরা বিদেশে চলে যাব, এদেশে আর আসবো না, পেজ টেজ সব বিক্রি করে দিব। এই কথাটা আমাকে মনে করিয়ে দেওয়ার কারণটা কি? না হলে আমি কি করতে পারি, আমরা কি করতে পারি, আপনি কি করতে পারেন? আপনি তো শুনছি আপনি একবার বলছিলেন যে পে স্কেল 31 তারিখের মধ্যে না দিলে আপনি সুইসাইড করবেন, গলায় দড়ি দিবেন। সেটা কি করবেন? আপনি তো এটাও বলছিলেন, আমি শুনছি। মালেক ভাই, আজ আপনার মুখটা অনেক মলিন দেখাচ্ছে। আজ আপনার চোখ দেখে মনে হচ্ছে কর্মচারীর নেগেটিভ মন্তব্যে আপনার মনটা ক্ষতবিক্ষত। আপনার কি করার আছে ভাই? আপনি কি পে কমিশনের মালিক, নাকি আমরা তাকিয়ে আছি সৃষ্টিকর্তার দিকে? আসলে কথা আপনি ঠিক বলেছেন, যে একটা কথা আজকে একটা পোস্ট দিয়েছি যে সারা জীবন কুত্তা থেকে সাবধান রইলাম, আর শেষমেশ এসে মানুষের কামড় খেলাম। বিষয়টা বুঝছেন? যে ছোটবেলা থেকে এই পর্যন্ত কুত্তা থেকে সাবধান রইলাম, আর শেষমেশ আইসা মানুষের কামড় খাইলাম। মানুষের কথার বিষ কুত্তার কামড়ের বিষের চাইতে অনেক বেশি জ্বালাময়ী। এটা আপনারা অনেকেই আসলে বোঝেন না। আর একটা কথা মনে রাখবেন, যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা বিষ দিলে ওই পুরো বালতির দুধটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের কিছু মানুষরূপী জানোয়ার আছে, যারা মানুষের মতো দেখতে, কিন্তু আচরণ কথাবার্তা হচ্ছে জানোয়ারের মতো। এইসব জানোয়ারের, আর জানোয়ার মানি হলো হিংস্র, এটা তো আপনারা বোঝেন যে জানোয়ার মানি হচ্ছে হিংস্র। আর যারা হিংস্র তাদের কথায় বিষ, তাদের আঁচলে বিষ, তাদের ছোবলে বিষ, তাদের চলায় বিষ, তাদের বলায় বিষ, মানে তারা বিষে বিষারণ্য। ঠিক আছে? এই হলো তাদের অবস্থা, এবং তাদের এই সমস্ত কথায় সত্যি আমি মনোবল হারিয়ে ফেলছি, এখন আর কথা বলতে ইচ্ছা করে না। এখন এই জন্য আমি আর তেমন কিছু পে স্কেল নিয়ে আমি খুব একটা আমার পেজে এখন আমি লিখিও না। আমি এখন আমার ব্যক্তিগত ভিডিও
বা ব্যক্তিগত পোস্টটাই বেশি করি। হয়তো সামনের দিকে পে স্কেল নিয়ে আর কোনো পোস্ট আমি নাও দিতে পারি। আমি হয়তো আমার ব্যক্তিগত পোস্ট দিয়ে চললে চললে চালাবো, না হলে হয়তো বাদ দিয়ে দিব। কিন্তু আমরা এমন কোনো কর্মসূচি দিতে পারবো না যে কর্মসূচি দিলে নিজেদের উপরে এফেক্ট আসবে। আমি তো এই দাবি, আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে সাসপেন্ড হয়ে দেখলাম কে কি করে আমার জন্য, কে কতটুকু করে। এর চাইতে তো আর বাস্তব কিছু উদাহরণ হয় না, তাই না? এর চাইতে কি আর বাস্তব কোনো উদাহরণ আছে যে আমি আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে, আপনাদের অধিকার আদায় করতে গিয়ে আমি শত্রু তৈরি করেছি এবং সেই শত্রুরা আমার নামে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে লিখেছে এবং যার কারণে আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি। আমি তখন দেখেছি যে কোনো সংগঠন আমার পাশে দাঁড়ায়নি, কোনো একটা মানুষ আমাদের পাশে দাঁড়ায়নি। তো আপনারা কি মনে করেন যে আপনি এখন হঠকারী চিন্তা করবেন আর সরকারের বিরুদ্ধে গিয়ে আপনি আইন পরিপন্থী কাজ করবেন, আর আপনার যদি চাকরি চলে যায় ক্ষতি হবে আপনার, আপনার পরিবারের, কারো কিচ্ছু যাবে আসবে না, আর কেউ আপনার পাশে দাঁড়াবেও না, কেউ আপনার পাশে দাঁড়াবেও না। এই যে দেখেন শরীফ ওসমান হাদী ভাই, উনি নির্বাচন করতে গিয়ে, প্রচার প্রচারণা করতে গিয়ে তখন উনি সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন এবং উনি নিহত হন। ওনার জানাজা নামাজ, লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় শরীক হয়েছে, ওনার জন্য দোয়া করছে। উনি, ওনার নাম কয়দিন পর্যন্ত মানুষের মুখে মুখে ছিল। এখন দেখেন কয়জনে মনে রাখছে, কয়জনে হাদী ভাইয়ের কথা মনে রাখছে, আর কয়দিন মনে রাখবে। কিন্তু ক্ষতিটা কার হলো শেষ পর্যন্ত? ক্ষতিটা কার হলো? হাদী ভাইয়ের ছেলে, একটা শিশু, আর হাদী ভাইয়ের স্ত্রী, হাদী ভাইয়ের পরিবার, তারা ক্ষতিগ্রস্ত হলো। দিন শেষে আর 1 মাস পার হলে আর কেউ হাদী ভাইয়ের কথা মনেই রাখবে না, কেউ মনে রাখবে না। এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষের চরিত্রটাই এমন, তাই না? কেউ কিন্তু তাকে মনে রাখবে না। শেষ পর্যন্ত ক্ষতিটা সারা জীবন বয়ে বেড়াতে হবে কার? হাদী ভাইয়ের স্ত্রীর, হাদী ভাইয়ের সন্তানের, আর হাদী ভাইয়ের পরিবারের। আর দূর থেকে সবাই কি করবে? আহা, উহু, ইহি, এতটুকুই বলবে। এতে কিন্তু হাদী ভাইয়ের পরিবার চলবে না। এই আহা উহু বললে এতে কিন্তু হাদী ভাইয়ের পরিবারের চাল ডাল হবে না, বাজার হবে না। এ কথাগুলি কেউ, আপনারা অনেকেই চিন্তা করবেন যে আসলে কি বলছি। নিজের চাকরি হারিয়ে, নিজের চাকরির ক্ষতি করে এমন কোনো আন্দোলনে আপনারা যাবেন না। আন্দোলন করবেন যেটা আমরা যেটা করি, আমরা যতটুকু করি সেটা নিয়মের মধ্যে থেকেই করি, সেটুকুই করে দেখান। আমি আপনাদেরকে বলেছি যে অনেক ছোট কাজ, সেটা যদি আমরা সবাই মিলে করি তাহলে সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর অনেক বড় একটা কাজ দিলাম, কেউই করতে পারলেন না, তাহলে সেই বড় কাজের কোনো গুরুত্ব রইল? বলেন। শুক্রবার বলেন আপনারা যে শুক্রবারে কেন আন্দোলন দিলাম? শুক্রবারের আন্দোলনটাই আপনারা, সেই দিন আপনার কোনো অফিস থাকবে না, সেই দিন আপনার অন্য কোনো ঝামেলা থাকবে না। আমাদের মূল কাজ কি জানেন? আমাদের মূল উদ্দেশ্য কি? প্রোগ্রাম, কর্মসূচি আমরা শুক্রবার করলাম না শনিবার করলাম সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা চাই, আমরা যে কথাটা সরকারকে জানাতে চাই সেটা সরকারের কানে পৌঁছলো কিনা, আমাদের দাবির কথাটা সরকারের কানে পৌঁছলো কিনা। আমরা শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন পালন করব এবং এই অনশনের কাজটা প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা থানায়, প্রতিটা অফিসে, প্রতিটা দপ্তরে আপনারা সারা দেশে পালন করেন না, তাহলে দেখবেন এটা অনেক বিশাল একটা খবর হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে না, আপনারা কেউ এগুলি পালন করবেন না, তাহলে এটা ছোট ছোটই থেকে যাবে। আর আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে কর্মবিরতি ঘোষণা করি, দেখবেন সারা দেশের 3 ভাগের 2 ভাগ মানুষও কর্মবিরতি পালন করবে না, তাহলে সেই কর্মবিরতির কোনো লাভ নেই। জিল্লুর রহমান, কেউ তো একমত না, আমরা সবাই একমত হলে
এটা বাস্তবায়ন করা সম্ভব। আরে পে স্কেল বাস্তবায়ন মাত্র 24 ঘন্টার সময়, 24 ঘন্টা লাগে, কিন্তু আমাদের কর্মচারীরা সেই সেই একতা কর্মচারীদের মধ্যে নেই। সেই একতা আমাদের কর্মচারীদের মধ্যে নেই রে ভাই। যদি কর্মচারীদের মধ্যে সেই একতা থাকতো তাহলে অনেক আগেই আমাদের এই দাবিটা আদায় হয়ে যেত। হাবিবুর রহমান লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার 31শে ডিসেম্বর কি সভা আছে? হ্যাঁ, 31শে ডিসেম্বরে সভা আছে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন সাবু ভাই? আমি জামালপুর থেকে বলছি। আচ্ছা, বলেন। আমি একজন সৈনিক। আহ, পূর্ণাঙ্গ ডিটেল বলছি না, তবে কিছু কিছু অংশ তুলে ধরতেছি আপনার। জি। আপনি কালকে একটা ভিডিও করছেন, আহ সেনাবাহিনীর অধিকাংশ সৈনিক খুব খুশি হয়েছে এবং অনেক আমাদের এরকম বলতেছে যে এই ভাই এরকম সেনাবাহিনী নিয়ে কথাগুলো বলছে, সৈনিকদের মনে একটা আশা জাগ্রত হয়েছে। কিন্তু এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা সরকারের পক্ষ থেকে কোনো প্রকারের গ্রিন সিগন্যাল পাচ্ছে না। এদিক দিয়ে সবাই মনে ক্ষুণ্ণ। আর আপনি যেগুলো বাস্তবতা তুলে ধরতেছেন, তো সেগুলো যে সরকার একটু নজর দেয় তাহলে সৈনিক তো একটু বাঁচতে পারবে। আপনি চিন্তা করেন 2009 সালে যখন পে স্কেলটা দেয় আর বর্তমান, তখন একটা সাবান 25 টাকাও পাওয়া যেত, এখন 70 টাকার নিচে কোনো সাবান নেই, 70, 80, 90 এরকম। জি। বিভিন্ন পণ্যের দাম, বিভিন্ন আহ পোশাক আশাক, এভরিথিং ডবলের থেকেও বেশি দাম বাড়ছে। জি। কিন্তু এই যে সৈনিকের স্কেল বাড়ে নাই। এরা মানে কি বলবো, বাবা মা টাকা চাইলে আহ দিতে পারতেছে না, যতটুকু পরিমাণে দিচ্ছে ততটুকু পরিমাণে তাদের মাসের খাবার তো দূরের কথা, ওষুধ কেনা টাকাটাও হচ্ছে না। জি। বাবা মা তো একটা আশা নিয়ে তাদের চাকরিতে দিচ্ছে, এই জায়গা থেকে এলাকার মানুষ সবাই বলে যে অমুকের ছেলে চাকরি করে, তার এই পরিবেশ, তার বাসা এরকম, তার আহ পোশাক আশাক বা তার মানে ওই যে আপনি একটা কথা বলছেন না, চাকরি করি তো কারো কাছে তো হাত পাততে পারি না, কিন্তু বিতর্কের খবর তো আর কেউ জানে না ভাই। জি। যখন বাবা মা বলে আমার ছেলে চাকরি করে কিন্তু আমি কোনো জায়গায় যে কিছু কইতে পারি না, বা ভালো পোশাক পরে, ভালো শাড়ি পরে, বা বাবা কোনো ভালো শার্ট পরে কোথাও যাইতে পারে না, লজ্জা পায়, সেই জায়গা থেকে না যাওয়ার মানে না যাইতে পারলে তারা বাঁচে যায়। এদিকে স্ত্রীর ভালো একটা কিছু দিতে পারে না, সেটা নিয়ে সারাক্ষণ কথা তো শুনতেই হয় সবাইকে। আমি মনে করি 99% সৈনিকের এটা ফেস করতে হয়। আর যার 1% আর্থিক অবস্থা ফ্যামিলিগত ভালো, তারা হয়তো একটু স্বাবলম্বী ভাবে চলতে পারে, তারপরেও বাবা মার কাছে হাত পাতাই লাগে তাদের। সৈনিকের খুবই দুর্দিন পার করতে হচ্ছে, মানে বলা ভাষাটা নেই, যদি বলা ভাষাটা পাইতাম বলতাম। আমি তো মনে করেন যে কোম্পানি ক্লার্ক, বাহিনীর ভিতর ক্লার্ক আছে, আমি 107 জন বা এর থেকেও বেশি তাদের কার্যকলাপ মানে কার্যক্রম করে থাকি। তাদের বিতর্কের গল্প শুনলে, কথা শুনলে আপনি কি বলবো, মানে চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রত্যেকটা সৈনিক ঋণগ্রস্ত।
তার সাবু ভাই, আমি আপনাকে বলি শুনেন, আমার অফিসের ভিতরে সেনাবাহিনীদের ক্যাম্প এখন, বুঝছেন? জি জি আমি হাসপাতালে জব করি, তো আমার হাসপাতালের একটা অংশ মানে অর্ধেকটাই সেনাবাহিনীরা ক্যাম্প করে সেখানে থাকতেছে। তো আমার ওই যে মেইন গেটে থেকে সেনাবাহিনীরা সবাই ডিউটি করে। তো ওরা সবসময় খেয়াল রাখে আমি কখন গেট দিয়ে বের হই, আবার কখন গেট দিয়ে ঢুকি। ঢোকার সময় তারা আমাকে মানে মৌমাছির মতো ধরে, মালিক ভাই কি খবর, আপনার কাছে কোনো খবর আছে কিনা, ভাই কবে আমরা পাবো, কবে ভালো একটা খবর শুনবো। এই যে এই সেনাবাহিনীর এই কিছু সদস্য মানে যারা নিম্ন গ্রেড ভুক্ত, অনেক আপনার সার্জেন্ট আছে, সেনাবাহিনীর অনেক সার্জেন্ট আছে, অনেক অফিসার আছে, কি বলে এটাকে, জানি ওয়ারেন্টি। ওনাদের এই অফিসারের পদবিগুলো খুব কঠিন, আমি করতে পারি না, ওয়ারেন্ট অফিসার, ঠিক আছে? তো ওনারা আমাকে মেসেজ করে, ফোন করে, ভাই কি অবস্থা, আপনি তো অনেক চেষ্টা করতেছেন, এটা সেটা। এমনকি জানেন, গতকালকে এক লোকের সাথে পে কমিশনের একজন সদস্য বলতেছে, তিনি একজন সচিব, তিনি বলতেছে যে এই আহ, মালেক সাহেবই দেখি শুধু পে স্কেল নিয়ে কথা বলে, সারা বাংলাদেশে কি মালেক সাহেব একা, আর কথা বলার মতো কেউ নাই, নেতারা সবাই চুপ হয়ে গেছে, কারো কোনো সারা শব্দ নাই। এবং সচিবালয়ের ভিতরের যে বাদুল সাহেব যে কাজটা করছে সেই বিষয় নিয়েও তিনি সমালোচনা করছে যে এটা এই মুহূর্তে করা উচিত হয় নাই। তো এই যে আমার, আমি যে কথা বলি, লাইভ করি, বা যা কিছুই করি, বা যতটুকু তথ্য কর্মচারীদেরকে আমরা দেই, যেমন আমরা শুনি যে এই কাজটা হবে, হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা আপনাদেরকে বলি যে এটা হতে পারে, আমরা আশাবাদী। সেটা না হলে এই কর্মচারীরা আমাদেরকে উল্টাপাল্টা বলে, ভিউ ব্যবসায়ী বলে। আপনি জানেন, আজকে সকালে সাদ্দাম হোসেন নামের একজন বিজিবি সদস্য, তিনি সিপাহী, সিপাহী মানে হচ্ছে বিজিবির সদস্য, সৈনিক আর কি, সেও সৈনিক। হ্যাঁ, সেও সৈনিক, ওই সিপাহী কনস্টেবল, পুলিশের কনস্টেবল, না বিজিবির তার সিপাহী। তার আইডিতে ঢুকলাম, তার আইডিতে লেখা সিপাহী, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওই তিনি সৈনিক। বিজিবির সদস্য সম্ভবত, আর্মির পোশাক না, বিজিবির পোশাক পরা। আচ্ছা সে আমাকে আমার ছবি দিয়ে একটা পোস্ট করছে, আমি ভিউ ব্যবসায়ী, আমি এই ভিউ করে লাখ লাখ টাকা ইনকাম করি। তো আমি যদি লাখ লাখ টাকা ইনকাম করি, তোর বাপের কি, তুইও কর পারলে। তা মানে আমি তো আর চুরি করি না, ঘুষ খাই না। ভাই ভাই, এই জায়গা ঠিক আছে, সে তার আবেগ দিয়ে কথাটা বলে ফেলছে। কারণ আমার মনে হয় কি জানেন, না না, এই যে আপনি 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 তো আমার 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 দাবি আদায় করতে আপনি বাধ্য না, আমি আপনার দাবি আদায় করে দিতে বাধ্য না। right, আমরা নিজের স্বেচ্ছায়, আমি দাবি আদায় নিয়ে কথা বলি কেন, আমার নিজের জন্য, কারণ আমার একটা পে স্কেল দরকার, আমার পরিবার ভালো রাখার জন্য, আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য আমার পে স্কেল দরকার, আমার পে স্কেল দরকার বিধায় আমি কথা বলি, আমি আন্দোলন করি। এবং আমার আন্দোলনে যদি একটা পে স্কেল হয়, আমার আন্দোলনে যদি আরো হাজার হাজার লোক কর্মচারীরা উদ্বুদ্ধ হয়, যদি পে স্কেলটা আদায় হয়, তাহলে সবাই পাবে, তাহলে আমরা সবাই উপকৃত হব, আমার একার তো দায় না। তা আপনি আপনি কেন আমাকে নিয়ে এরকমের কথা বলবেন? তাহলে এরকম কথা যদি মানুষ বলতে থাকে, তখন কি আর আমার কথা বলার আগ্রহ থাকবে? না না ভাই, এটা সবার মাইন্ড সেটআপ এক না, সবার জ্ঞান শক্তি এক না। এটা আপনাকে মনে হয় আপনি ওই এক দুই একজনের কথা শুনে পিছিয়ে ফিরে আসবে এরকম না, আপনার পিছনে লোক আছে। কিন্তু একটা জায়গায় ভেঙে পড়ছে কোথায় ভাই জানেন, বাদুল ভাই যে কাজটা করছে দেখেন, পে স্কেলের জন্য সবাই কিন্তু উদগ্রীব ছিল, আগ্রহ ছিল, সবাই মহাসমাবেশে যোগদান করছে, বিভিন্ন জেলা থেকে আসছে, ঢাকা থেকে আসছে, সবাই একটাই ছিল। যখন বাদুল ভাই এরকম একটা বেইমানির মতন কাজটা করছে, সেখানে আপনি সবাই আপনি এই যে যখন নিচের ক্লাসে পড়াচ্ছে, একটা অঙ্ক পড়ছেন না, যে একটা বানর একটা খুঁটি বেয়ে এত মিটার 3 মিটার উপরে ওঠে, আবার পিছল খেয়ে 2 মিটার নিচে নেমে যায়, এভাবে করতে করতে একসময় সে গাছের চূড়ায় ঝুলে যায়, আবার সেখান থেকে নিচে পড়ে যায়। তো আমরা দাবি আদায়ের একবারে চূড়ায় উঠে গেছি, ওইখান থেকে বাদুল সাহেব আমাদেরকে আবার একবারে মাঝখানে নামাই দিচ্ছে। এই জন্য আস্থা পাচ্ছে না, বুঝছেন? মানুষটা সবাই যে একটা কর্মসূচি পালন করবে বা ভরসা পাবে এরকম নেতাটা এখন পাচ্ছে না। কারণ বাদল ভাই যেরকম একটা কাজ করছে, খুবই নগণ্য কাম,
এবং বিশ্বাস তো ভাঙছেই, এবং আল্লাহ তাআলা দেখেন পরীক্ষিত না না, করে দিচ্ছে। একটা স্বাভাবিক একটা জিনিস দেখেন, এটা কিন্তু স্বাভাবিক না। এই বাদিউল সাহেব যখন গ্রেপ্তার হইল, জেলে গেল এবং তার চাকরি গেল, তাকে সাসপেন্ড করা হয়েছে তা এই দাবি আদায়ের জন্য, সেই তাকে হুম। দেখে এখন আরেকজন নেতা কি ভয় পাওয়াটা স্বাভাবিক না? সেইটাই তো বলতেছি, হ্যাঁ ওই জায়গা থেকেই ভয় পাইছে, আর মানুষের মনটা ভেঙে গেছে ওই জায়গা থেকে, এটাই রাইট। এই জায়গায় যখন উনি যদি ভাই পে স্কেল নিয়ে যদি থাকতো, উনার চাকরি যদি যাইতো, মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়তো একজনের ঝাঁপিয়ে কিছু পড়তো, আরো। আজকে আমরাও সাহস পাইতাম, প্রতিবাদ করতাম, সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদ করত। আর সবচেয়ে বড় কথা, পুলিশ, গোয়েন্দা বিভাগ কেউই কিন্তু তাকে মানে এই 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 কাজটা করতো না, তাকে তাকে হ্যাঁ, যতটুকু সাপোর্ট দেওয়া তাকে দিত। কিন্তু সঠিক। উনি যখন ওনার ব্যক্তিগত স্বার্থে চলে গেছে, সেটা তো অন্য কেউ পাবে না, হুম, তাহলে তারা কেন তাকে ছাড় দিবে? আর তারা যে কাজটা করছে, একটা ভাতার জন্য একজন অর্থ উপদেষ্টাকে তো জিম্মি করতে পারে না। কখনোই পারে? না, 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 এটা আইন শৃঙ্খলা পরিপন্থী হয়ে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা বদনাম হয়ে যায়, জানেন। সেটাই। আর আপনারা একটা বলি, আপনারা যখন এই যে মহাসমাবেশের বলছিলেন না যে আমরা প্রধান উপদেষ্টার দেবো, যমুনা পর্যন্ত দিব, আপনি কি জানেন আপনার পুলিশ যারা ছিল আপনার সামনে, যারা আপনাদেরকে নিরাপত্তার জন্য ছিল, জানেন আপনি? পুলিশ জি, বলেন, মুক্তপ্রকাশ সৈনিক বলেন, সবাই মনে খুশি ছিল আপনাদের আন্দোলন থেকে। তারা আহ ইয়ে আশা যাচ্ছে তাদের। আশা যাচ্ছে যে আপনারা আসেন, আমরা আপনাদের পাশে আছি। মনের ভিতরে একটা খুশি ছিল, হাসি নিয়ে তো আপনাদের সামনে দাঁড়াইতে, জানেন, আপনাদের যাতে হুম। কোন প্রকার ক্ষয়ক্ষতি না হইতো। কিন্তু সেই জায়গা থেকে যে এরকম একটা জায়গায় নামাই নিয়ে আসছে বাদিউল ভাই, বলার ভাষা নেই। দেখেন, এই ওরে গ্রেপ্তার করছে তো কি করছে, ওর কোন একটা সাপোর্ট পায় নাই। কেন পায় নাই? ও ভাতা নিতে লেগেছে। পে স্কেলের পর থাকলে ভাই বড় উনি সাপোর্ট পাইতো। সাপোর্ট পেতো, সবাই তার তিনি গ্রেপ্তারই হতো না। না। আর একটা বিষয় দেখেন আপনার, যে করছে আপনাদের ভিডিওতে অধিকাংশ লাইক কমেন্ট এরা কারা করে জানেন? বাহিনীর লোক, বাহিনীর লোক, হ্যাঁ আমি দেখি। অধিকাংশ সৈনিক গুলা। আপনি কতটুক জানেন কিনা জানি না, আপনার ভিডিওটা প্রত্যেকটা বাহিনীতে প্রত্যেকটা ইসেই পাবলিশ করা হয়। আর এটার অনেক বড় আছে, ওই পর্যন্ত যাবো না। গ্রুপ ট্রুপে দিয়ে দেয়, আপনাদের একটু ভালো কিছু বললে গ্রুপে হুট করে তাদের দিয়ে দেয়, সবাই দেখায় যে এরকম বিষয়ে কার্যক্রম আগাইছে, এই পর্যন্ত গেছে। বেশিরভাগ আপনি গুগলে দেখেন, যদি কোনো চার্ট হয় ওইরকম, বেশিরভাগ পে স্কেল নিয়ে দেখে এলো আপনার বাহিনীর সৈনিক গুলা। হুম। না, আমি সেদিন সৈনিকদের তাকাইছে নিয়ে ভাই, পুরো বাংলাদেশ শুধু, আপনাদের দিকে আমি তাকাইছে। আমি বলছি শুধু ডিফেন্স, সেখানে সৈনিক বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, সবার কথা আমি তুলে ধরছি, সঠিক। সবার কষ্টের কথা তুলে ধরছি। কে কি পরিমাণ রেশন পায়, কতটুকু পায়, আসলে অনেক বিষয়গুলি আমি তুলে ধরছি। এখন আমি চেষ্টা করি সবার দুঃখের কথাগুলি তুলে ধরার জন্য। ভুল ত্রুটি তো থাকবেই ভাই। একটা ধারণা, রেশন রেশন খাবার ওটা আলাদা বিষয়, ওটাতে কিন্তু আপনার বেতন যেটা টাকা লাগবে, যেটা ওইটা যদি না থাকে, আপনার খাবার মনে করে সরকার দিচ্ছে, আপনার ওয়াইফের দিচ্ছে, আমার দিচ্ছে, বাবা মার কিভাবে চালাবে? বাবা মা তো আমার খরচ দেওয়া লাগবে, আমার সদাই জি। ভালো লাগবে না, এটা পোশাক আশাক কেনা লাগবে না। এটা কি বলবো ভাই, মানে মানে একদম একটা নিম্ন ক্যাটাগরি চলে আসছে একটা সৈনিকের জীবনযাপন। আমার যদি মনে করেন যে ছুটি চাইলে এখন ছুটি হয়, আমার বাসায় যাওয়ার টাকা নেই, বাস্তব। 90% সৈনিকের এরকম টাকা নেই, মাসের 15 দিন হওয়ার সাথে সাথেই কারো টাকা থাকে না। কি বলবো ভাই, এখন আসলে আমাদের দেশের কারো উপরে এখন আমরা আসলে ভরসা রাখতে পারতেছি না। এই সকালে এক কথা, বিকালে এক কথা, এই কারণেই আসলে মানুষ এখন বেশি হতাশ হয়ে যাচ্ছে, আর কোনো কিছুর উপরে ভরসা রাখতে পারতেছে না। এটা কর্মচারীদের কি আমরা আসলে কি দোষ দিব? মানুষ এখন কেউই এখন মানে কোনো কিছুর উপরে ভরসা রাখতে পারতেছে না। যারা দেশের নীতি নির্ধারক, তারা যদি দিব ইজ দিব, ঠিক আছে, দিবর উপরই থাকবে, দেব না, দেবই না, সেটা নিয়ে বলারই দরকার নেই। আপনি একবার বলবেন দিব, একবার বলবেন দিব না, আর একবার করবেন, তাহলে তো মানুষ আপনাদের উপরে আস্থা রাখবে না, তাই না?
সঠিক। তো যাই হোক, ধন্যবাদ সাবু ভাই আপনাকে, লাইভে এসে দুঃখের কথা বলেছেন, কষ্টের কথাগুলি শেয়ার করেছেন। আমরা আসলে যাই বলি না কেন, আমরা সরকারের উপরে আমাদের আস্থা রাখতেই হবে, সরকারের উপরে আমাদের ভরসা করতেই হবে, কারণ দিলেও সরকার দিবে, না দিলেও সরকারই দিবে না। কিন্তু পে স্কেল যদি না দেয়, কোনো কারণেই যদি এই সরকার পে স্কেল না দেয়, আমরা তো আর চাকরি ছেড়ে দিতে পারবো না, চাকরি তো আমাদের করতেই হবে, তাই না? আমরা তো আর কোম্পানির চাকরি করি না যে এক কোম্পানিতে চাকরি করতেছি, আর একটা কোম্পানিতে বেতন বেশি পেয়েছি, চাকরি ছেড়ে আরেকটায় যোগদান করব, সেটা তো আর সুযোগ নেই। তো সুতরাং চাকরি আমাদের করতেই হবে, আর এই সরকারের উপরেও আমাদের আস্থা রাখতে হবে। সেখান থেকে আমরা সরকারকে অনুরোধ করতে পারি। আমরা এই যে এত মানুষ লাইভে আসি, 400 500, এই যে এখনো 300 মানুষ লাইভে আছে, এই 300 মানুষও যদি দায়িত্বশীল হয় তাহলে কিন্তু অনেক কিছু হয়। কিন্তু এই 300 মানুষ দেখবেন দায়িত্বশীল না। এই যে লাইভে আসে, অনেকে কমেন্টস করে, কথা শুনে, লাইভটা শেয়ার করে না। আমাদের এই কথাগুলি যদি এরা বেশি বেশি শেয়ার করে, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে চলে যায়, অনেক মানুষের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছে যায়, আমাদের এই কথাগুলি পৌঁছে যায়, অনেকে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, তারাও আগ্রহ হতে পারে, তাদের মধ্যে উদ্বুদ্ধ হবে। কিন্তু এই কাজটা কেউ করতে চায় না। শেয়ার করতে বললেই সমস্যা, লাইক কমেন্টস করলে আর শেয়ার করলে কি পে স্কেল আদায় হবে? এরকম কমেন্টস করে মানুষ, কি লাইক কমেন্ট শেয়ার করলে কি পে স্কেল আদায় হবে? এদেরকে কিভাবে বুঝাবো ভাই? ভাই, আপনারা পিছু হটবেন না, আপনারা আপনাদেরটা চালিয়ে যাবেন। আপনাদের পিছিয়ে অনেক লোক আছে, কিন্তু কেউ প্রকাশ করতে পারে না, আন্দোলন করতে পারে না। আপনার অস্ত্রধারী কখনোই আন্দোলন করতে পারে না, হয়তো কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে, সেটা বুঝছেন? তো আমরা জানি, যারা ডিফেন্সে চাকরি করে তারা আসলে কেউ আন্দোলন করতে পারে না, তারা মুখে কিছু বলতে পারে না, এমনকি নিজের অধিকারের কথাটা পর্যন্ত সে বলতে পারে না, তার সেই বাক স্বাধীনতা নেই। ডিফেন্সে ডিফেন্সে সোজা হিসাব, ডিফেন্সে বাক স্বাধীনতা নেই, আপনি মত প্রকাশের সুযোগ নেই। ওটা ওটা বলতে পারবো না। মনে করেন যখন যে সংস্কার একটা হয়েছে, এরা আপনার যদি এই ইয়েটা করতো, সবকিছুই সংস্কার হইতো। তো যেহেতু মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, মানুষের কথা বলার সুযোগ দিয়েছে, সেই জায়গা থেকে যদি এই জিনিসটাও সংশোধন করে যাইতো, হ্যাঁ, তাহলে সবাই এদেরকে মাথায় করে রাখতো, এরা এই যে কিছু। দেখেন, একজনে লেখছে, এমদাদুল হক, দেখতে পাচ্ছেন কমেন্টটা, লিখছে ভালো মার্কেটিং, দেখছেন? এরা ভাই, এরা হলো আপনার, এর মনে এর করেন যে ছবিতে দেখা যাচ্ছে আবার মাথায় টুপি আছে। এরা কিন্তু আপনাকে ভালো চায় না, এরাই ওই পার্টি। এরা তো আপনার সরকারি চাকরি না, চাকরি করে না, এরা তো আপনাদের দেবে না, হবে না, এরকম লাইন। এদের এইগুলো লাভ, এরা পিছু টানে থাকবে। আপনার আপনার বাড়ির পাশে যদি একটা ভাই থাকে, সে সরকারি চাকরি করে না, সে অন্য কোনো চাকরি করে, সে আপনাকে কমেন্ট ঠিক করবে, বলছেন, দেখো না। এরা আসলে কোন সরকারি চাকরিজীবী এভাবে আসলে কমেন্টস করতে পারে না, কারণ এরা এরা হচ্ছে বেসরকারি, প্রাইভেট লোক, এরা চায় না সরকারি চাকরিজীবীরা আগাই যাক। রাইট। এরা এগুলো এগুলো নিয়ে আপনি পিছু পড়বেন না, কারণ পিছনে যে কথা আছে না, যে পিছনে যখন তাকাবেন তখন আপনাকে ঢুকে যাবে, তখন ওই নার্ভাসটা হলে আপনার শোনা আসবে না। আপনারা পিছনে তাকাবেন না, আগাই যান। আপনাদের পিছনে লোক আছে, সবাই আপনাদের সাপোর্টে আছে। ইনশাল্লাহ হবে, আজ হোক কাল হোক হবে, সেই দোয়া রাখি। পে এবং স্কেল তো আপনাদের হবেই ইনশাল্লাহ, পে স্কেল আজকে না হয় কালকে হবে, এখন না হয় 6 মাস পরে হবে, হতেই হবে। পে স্কেল হবেই, কমিশন যেহেতু গঠিত হয়েছে, পে স্কেল ইনশাল্লাহ হবে, সেই আশা এবং বিশ্বাস আমাদের আছে, কিন্তু কর্মচারীদের নেই। এবং কর্মচারীদের সেই আশা এবং বিশ্বাস না থাকারই কারণ, কারণ কি, সেই বিশ্বাসটা তারা রাখতে পারতেছে না, সেই ভরসাটা সরকারের উপরে তারা আসলে রাখতে পারতেছে না। তবে আজকে আমি কথা বলছি একটা কারণে ভাই, আপনার প্রধান উপদেষ্টা অবশ্যই সবকিছু বুঝতে পারছে, সবার জীবন যাপন খুবই নগণ্য ভাবে চলতেছে, সরকারি চাকরিজীবীরা, এই কারণেই তো কমিশন গঠন করছে। জি, তাহলে সেই জায়গা থেকে অবশ্যই দেওয়ার মন নিয়েই এরকম করছে। তো আর যদি কোনো সংকট থেকে থাকে, যে বাজেটটা দেখলাম প্রণয়ন করতে যাচ্ছে, এরই মাঝে আমার একটা বিশ্বাস, এই বাজেটটা আছে। না, এই পে স্কেলের জন্য অর্থের বরাদ্দ বাজেটে রাখা আছে, এটা সরকার প্রকাশ করতেছে না, এটা সরকার একটা হ্যাঁ, হ্যাঁ। কৌশল, কৌশল। এটা সরকারের একটা কৌশল। অনেক কিছুই আছে সরকারকে
সেই জিনিসগুলি খেয়াল রাখতে হয়, এটা সরকারের একটা কৌশল, এটাও আমরা জানি। আবার পে স্কেলের জন্য বরাদ্দ রাখা আছে, সেটাও আমরা জানি। এখন পে স্কেল, এই দাবিটা সবাই করতে হবে, সবাইকে দাবিটাকে জাগিয়ে রাখতে হবে এবং দাবিটা করতে হবে সব জায়গা থেকে। হয়তো এমনও হতে পারে যে সরকার অবজারভেশন করতেছে যে কর্মচারীরা কতটুকু আসলে চাচ্ছে। সরকার তো চাইবেই দেখি না না দিয়ে পারা যায়, দেখি না না দিয়ে পারা যায়। তাহলে সেক্ষেত্রে যদি সারা দেশের মানুষ যদি দাবি করে, দেখা যায় এমন একটা দাবির মানে জোয়ার উঠছে যখন আর না দিয়ে পারবে না। এজন্য সবাই সরকারের উপরে আস্থা রাখতে হবে এবং বেশি বেশি করে দাবিগুলি করতে হবে। যার যার আইডিতে, প্রত্যেকেরই কিন্তু ফেসবুক আছে, প্রত্যেকেরই ফেসবুক আছে, এবং প্রত্যেকেই যদি প্রত্যেকের আইডি থেকে, নিজের পেজ থেকে বা নিজের ফেসবুক থেকে যদি দাবির কথাগুলি সবাই তুলে ধরে এবং একে অপরেরটা যদি প্রচার করে, শেয়ার করে, লাইক কমেন্টস করে, তাহলে অবশ্যই আমাদের দাবির কথাগুলি একটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিশাল একটা ঝড় ওঠে এবং সবাই দাবির ব্যাপারে সোচ্চার হবে, জানতে পারবে। কিন্তু এই দায়িত্বটা কেউ পালন করতে চায় না, কেউ একটা কমেন্টস করতে চায় না, কেউ একটা শেয়ার করতে চায় না। আর শেয়ার কমেন্টস করতে বললেই বলে ভিউ ব্যবসায়ী। কই যাব বলেন, সবার কি মাইন্ডসেট করবো? আরে কপাল পোড়ার দল, তোমরা যদি নিজেরা না বোঝো নিজের ভালোটা, কেউ বুঝাইতে পারবে না, কেউ বুঝাইতে পারবে না। তো যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও লাইভটা শেষ করব, অনেক সময় হয়েছে, লাইভে এসে কথা বলছেন, ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চালিয়ে যান আন্দোলনে, ইনশাআল্লাহ দোয়া আপনাদের করবেন। জন্য দোয়া রইলো। আর অবশ্যই আপনার সহকর্মী বৃন্দ যারা আছে তাদেরকেও বলবেন দোয়া করার জন্য, যেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করে আর সবাইকে শারীরিকভাবে সুস্থ রাখে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সবাই পে স্কেল চাই, কিন্তু আমরা সবাই এটা জানি যে সবাই ধৈর্য হারিয়ে ফেলছি, আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। বিশ্বাস হারিয়ে যাওয়ার কথা। আর সরকারের উপরেও আপনারা ভরসা রাখতে পারতেছেন না, কারণ এক এক সময় এক একটা কথা শুনে আপনারা সবাই আসলে বিচলিত, এটা হওয়ারই স্বাভাবিক। আর পে কমিশন, এখন আমাদের সকলেরই দৃষ্টি কিন্তু পে কমিশনের দিকে। এখন এই মুহূর্তে সকল কর্মচারীদের দৃষ্টি পে কমিশনের দিকে। পে কমিশন কেন রিপোর্ট জমা দিচ্ছে না, আর পে কমিশন কখন রিপোর্ট জমা দিবে? এখন সকল কর্মচারীদের দৃষ্টি পে কমিশনের দিকে, কারণ পে কমিশন রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রম শুরু হবে না। তাহলে আগে চাই পে কমিশনের রিপোর্ট, এবং পে কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দেন। যারা আমার লাইভটা এখন পর্যন্ত দেখছেন, এই পর্যন্ত যারা দেখছেন, এখনো 200 মানুষ আছেন, আপনারা সবাই যার যার আইডি থেকে, যার যার জায়গা থেকে আপনারা সবাই দাবি করবেন যাতে দ্রুত সময়ের মধ্যে, এই সপ্তাহের মধ্যে অন্তত পে কমিশন যাতে তাদের রিপোর্ট জমা দেয়, এবং সবাই এই দাবিটা জোরালোভাবে করবেন। আর আমরা এই দাবি নিয়ে পোস্ট দিলেও আপনারা সবাই জোরালোভাবে সেই পোস্টগুলি আপনারা ভাইরাল করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। এটা ভিউ ব্যবসার জন্য নয়, এটা আপনার দাবি বাস্তবায়নের জন্য, আপনার দাবি বাস্তবায়নের জন্য। ভিউ ব্যবসা বলে কোনো কিছু নেই, ভিউ ব্যবসা বলে কোনো কিছু নেই। ফেসবুক থেকে আমার কোনো ইনকাম হয় না, ফেসবুক থেকে আমার কোনো ইনকাম হয় না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। কেউ যারা বলতেছে ভিউ ব্যবসা, এটা তারা গায়ের জোরে বলতেছে, তারা আমাকে ছোট করার জন্য বলতেছে। আর যারা বলতেছে তারা কেউ সরকারি লোক না, তারা কেউ সরকারি চাকরিজীবী না, সবাই হয় গার্মেন্টসে চাকরি করে, আর নাইলে বাইরে রিক্সা চালায়, নালে অটো চালায়। আর এখন যারা রিক্সাও চালায় তাদের কাছেও অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাদেরও ফেসবুক আছে। সুতরাং এরা সেই শ্রেণীর মানুষ। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে দাবি করুন, আর কোনো কিছুর উপরে বিশ্বাস হারাতে নেই, ভরসা হারাতে নেই। আল্লাহ সবসময় বলেছেন তুমি হতাশ হইও না, হতাশ হওয়া যাবে না, কোনো কিছুর উপরে হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে, যাতে আল্লাহ সবার মনের আশা পূরণ করতে পারে। তো যাই হোক, আজকের মতো লাইভটা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর আমাদের সকলের মনের আশা যাতে আল্লাহ পূরণ করে।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।